আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাইকে আরো একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কি বলবো আমরা আমাদের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কেন? কারণ এটা থেকে আমরা দেখি যে প্রতি বছর প্রতিটা বোর্ডে এমসিকিউ বলি কিংবা একটা সিকিউ অবশ্যই থাকবে। একই সাথে এই একটা অধ্যায় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেকগুলো এমসিকিউ আমরা দেখতে পাই। তো ওদের খুবই ইম্পর্টেন্ট। আমরা একই সাথে থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল টার্ম সবগুলা কভার করব ইনশাআল্লাহ। এখন এখানে একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কি কি পড়ব, ব্যাংক বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী কি, এগুলোর উদ্দেশ্য কি, নগদান বই ও পাস বইয়ের জের, ডেবিট মেমোরেন্ডাম কি, ক্রেডিট মেমোরেন্ডাম কি, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণীর যে প্রস্তুতের যে পদ্ধতি, যে দুইটা পদ্ধতি থাকে প্রত্যক্ষ বা পরোক্ষ পদ্ধতি, এই দুইটা পদ্ধতি শিখবো। একই সাথে কিভাবে আমরা সহজে প্রস্তুত করতে পারি এটার জন্য একটা ম্যাজিক্যাল পদ্ধতি থাকবে, যেটা ক্লাসের শেষে আমি দিব সবাইকে। এখন এখান থেকে এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে, আমরা একটা অধ্যায় করলাম, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা যদি না জানি, এই জন্য আমি যেটা করলাম প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আমরা পাইতে পারি সেগুলো একটা তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি। এইখানে যে প্রশ্নগুলো আমরা দেখতেছি, আমরা যখন ইয়ার কোয়েশ্চেন অ্যাপ্রোচ করতে যাব তখন এই সেম প্যাটার্নের সেম ধরনের কোয়েশ্চেনগুলো আমরা পাবো। এখন আসি ব্যাংক। ব্যাংক শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। তো আমি পড়ায় যাওয়ার আগে একটা কথা বলি, ব্যাংক, এই ব্যাংকের মধ্যে আবার আমরা যারা টাকা জমা রাখি তাদেরকে কি বলে? ব্যাংকের সাথে যখন লেনদেন হয় তখন এখানে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে আমি যখন টাকা জমা রাখি বা লেনদেন করি, ব্যাংকে যখন টাকা জমা রাখতেছি তখন আমি কে? আমি হই আমানতকারী। তাহলে আমরা ব্যাংকের সাথে যখন লেনদেন করি একটা হচ্ছে যে কি ব্যাংক আর একটা হচ্ছে আমানতকারী, দুইটা পক্ষ আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে ব্যাংক বিবরণী জিনিসটা কি? ব্যাংক বিবরণী হচ্ছে আমানতকারী যে ব্যাংকের সাথে লেনদেন করে, এই আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলা লিপিবদ্ধ করার জন্য ব্যাংক যে বই প্রস্তুত করে। আমি আবারও বলছি, আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেন যেগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করার জন্য ব্যাংক যে বই প্রস্তুত করে সেটাকে বলা হয় ব্যাংক বিবরণী কিংবা পাসবই। তাহলে সহজ কথা, ব্যাংক বিবরণী বা পাসবই কে প্রস্তুত করে? উত্তর হচ্ছে ব্যাংক। ব্যাংক বিবরণী বা পাসবই কে প্রস্তুত করে? উত্তর হচ্ছে ব্যাংক। এখন আমি যদি বলি ব্যাংকের বই কোনটা, তাহলে পাসবই হচ্ছে ব্যাংকের বই, পাসবই হচ্ছে ব্যাংকের বই। এখানে একটা কোয়েশ্চেন আমরা বিভিন্ন এডমিশন টেস্টে দেখতে পাই, সেটা হচ্ছে একটা স্যাকের বৈধতার মেয়াদ কত। সেজন্য আমি ইনফরমেশনটা এখানে অ্যাড রাখছি, সেটা হচ্ছে একটা স্যাকের বৈধতার মেয়াদ হচ্ছে 6 মাস বা 180 দিন। একটা স্যাকের বৈধতার মেয়াদ 6 মাস বা 180 দিন। এটা মানে হচ্ছে আপনি আজকে একটা স্যাক দিলেন, ধরেন 1 জানুয়ারি মাসে একটা স্যাক দিবেন, জানুয়ারি মাসের 1 তারিখে একটা চেক দিবেন, এটা আজ থেকে ঠিক 6 মাস বা 180 দিন পরে এই চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন আপনি ওই চেক দিয়ে আর টাকা উঠাতে পারবেন না। তাহলে আমরা সবাই এটা বুঝছি আশা করি যে ব্যাংক বিবরণী কি। তাহলে ব্যাংক বিবরণী বা পাসবই কে প্রস্তুত করে? ব্যাংক বিবরণী বা পাসবই প্রস্তুত করে হচ্ছে আমানতকারী। তাহলে নগদান বই কি? তাহলে দেখেন, আপনি ব্যাংকে লেনদেন করতেছেন, আপনার ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো ব্যাংক লিপিবদ্ধ করতেছে পাসবইতে বা ব্যাংক বিবরণীতে। আপনার ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলা আপনি আপনার যে বইতে লিখেন, আপনি কে? আমানতকারী। অর্থাৎ আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলা আমানতকারী যে বইতে লিপিবদ্ধ করে সেটাকে বলা হয় নগদান বই বা ক্যাশ বই। তাহলে সহজ কথা, নগদান বই হচ্ছে আমানতকারীর বই, পাস বই হচ্ছে ব্যাংকের বই। তাহলে পরীক্ষা যদি আসে নগদান বই কে প্রস্তুত করে? উত্তর হবে আমানতকারী। পরীক্ষা যদি আসে ক্যাশ বুক বা ক্যাশ বই কে প্রস্তুত করে? উত্তর হবে আমানতকারী। এবার আসেন ব্যাংক সমন্বয় বিবরণী কি, যেটা মূলত আমাদের আজকের অধ্যায়। এই ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে, আমরা দুইটা বই দেখছি, একটা হচ্ছে নগদান বই, একটা হচ্ছে নগদান বই যেটা হচ্ছে আমানতকারীর বই, আরেকটা বই হচ্ছে আপনার পাস বই যেটা হচ্ছে ব্যাংকের বই। এখন ধরেন আপনি হিসাব করলেন, হিসাব শেষে নগদান বই মানে কিন্তু আমানতকারীর বই, মানে আপনার বই যেটা আমানতকারীর বইতে সে দেখলো যে তার ব্যাংকে টাকা জমা আসে হচ্ছে, তার হিসাব মতো ব্যাংকে টাকা জমা হওয়ার কথা ধরেন 10 লক্ষ টাকা।
আর পাসবই অর্থাৎ ব্যাংক হিসাব করে দেখলো যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা আসে মূলত 9 লক্ষ টাকা। তাহলে দুইটা বইয়ের যে জের বা উদ্বৃত্ত এর মধ্যে একটা গরমিল দেখা দিছে। এই যে গরমিল দেখা দিল, এই গরমিলের কারণ উদ্ঘাটন করার জন্য বা এই যে দুইটার মধ্যে একটা গরমিল দেখা দিল, ওইটা সংশোধন করার জন্য, ব্যালেন্সটা মিলকরণ করার জন্য আমানতকারী যে বই প্রস্তুত করে তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। এবং প্রশ্ন হতে পারবে আমানতকারী কেন করবে? টাকা যদি কম দেখানো হয় আমানতকারীর লস, ব্যাংকের লস না, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে হবে আমানতকারীর থেকে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী এখানে যেটা বেশি একটু নজর দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী আর ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু এক না। ব্যাংক বিবরণী বা পাসবই ছিল ব্যাংক যে বই প্রস্তুত করে আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লেখার জন্য, আর ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে নগদান বই আর পাস বইয়ের গরমিলের কারণ নির্ণয় এবং ব্যালেন্স মিলকরণের জন্য আমানতকারী যে বই প্রস্তুত করে, এটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি, এই যে একটু আগে আমি বললাম নগদান বই এবং পাস বইয়ের ব্যালেন্সের মিলকরণ করা, আরেকটা উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং পাস বইয়ের গরমিলের কারণ নির্ণয় করার জন্য। এই দুইটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রধান উদ্দেশ্য। এখন আমি যদি বলি এটা কি প্রস্তুত করা বাধ্যতামূলক, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী এটা কি প্রস্তুত করা বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না। কেন বাধ্যতামূলক নয়? কারণ আমি কখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব? যখন দেখবো নগদান বই আর পাস বইয়ের জেরের মধ্যে কোন একটা পার্থক্য আসবে, কোন একটা গরমিল দেখবো, কোন একটা বিচ্যুতি দেখবো। আদারওয়াইজ তো আমার করার দরকার নাই। আমি যদি দেখি যে এখানেও 10,000 টাকা, এই জায়গায়ও 10,000 টাকা, তখন কি আমি ব্যাংক সমন্বয় করার দরকার আছে? কোনো দরকার নাই, কারণ ব্যালেন্স মিলে গেছে। তো এটা যেহেতু প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, আমরা একটা জিনিস সবসময় হিসাব বিজ্ঞানে মনে রাখবো, হিসাব বিজ্ঞানে যে কাজগুলা বাধ্যতামূলক নয় কিংবা ঐচ্ছিক, ওই কাজগুলা করা হয় পূর্ণ প্রকাশ নীতি। এরকম আর কি কি আছে? রেওয়ামিল, কার্যপত্র, যেগুলা বাধ্যতামূলক নয় এগুলা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। এটা জাস্ট যেদিনে আমার মনে হবে যে গরমিল দেখা দিচ্ছে ওই একটা নির্দিষ্ট তারিখে আমি এটা প্রস্তুত করি। এরপরে একটু আগে যেটা বললাম ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি, অনেকগুলো উদ্দেশ্য আছে, ভুল নির্ণয় করা, ভুলগুলা সংশোধন করা, গরমিলের কারণ নির্ণয় করা। যে দুটো উদ্দেশ্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স মিলকরণ ও গরমিলের কারণ নির্ণয়। ব্যাংকের ব্যালেন্স মিলকরণ ও গরমিলের কারণ নির্ণয়, এখানে দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে ব্যালেন্সটা মিলকরণ করা, নগদান বই আর পাস বইয়ের যে জের আছে ওটা মিলকরণ করতে হবে। আরেকটা হচ্ছে এটা কেন গরমিল দেখা দিল, ওই গরমিলের কারণ নির্ণয় করা। দুইটা কারণ। এখন এখানে হচ্ছে ব্যালেন্স মিলকরণ আপাতত মুখস্থ রাখতে হবে। আমরা যখন একটু পরে ম্যাথ দেখবো তখন বুঝবো এটা কেন সনাতন পদ্ধতির উদ্দেশ্য, এটা কেন আধুনিক পদ্ধতির উদ্দেশ্য, বা এটা কেন প্রত্যক্ষ পদ্ধতির উদ্দেশ্য, এটা কেন পরোক্ষ পদ্ধতির উদ্দেশ্য, একটু পরে দেখবো। তাহলে এই যে ব্যালেন্স মিলকরণ করা এটা হচ্ছে আধুনিক পদ্ধতি অনুসারে, আর এই যে গরমিলের কারণ নির্ণয় করা এটা হচ্ছে প্রচলিত পদ্ধতি বা সনাতন পদ্ধতি অনুসারে। তো এখন ধরেন পরীক্ষায় দুটাই আছে অপশনে, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি, দুটাই আছে, তাহলে আপনি এইভাবে দিবেন 1 ও 2 বা 2 ও 3, তাহলে দুইটা একসাথে লাগাবো। এখন যদি কোনো কারণে কোনো প্রশ্নে দেখেন যে দুটাই অপশন আছে, দাগানোর সুযোগ আছে একটা, অর্থাৎ বহুপদী এমসিকিউ না, 1 2 3 4 দিয়ে এমসিকিউ দেওয়া আছে, দুটাই অপশন আছে, তখন আমরা কোনটা নিব? অবশ্যই যেটা আধুনিক পদ্ধতি অনুসারে, যেটা অবশ্যই আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি অনুসারে সেটাই নিব, সেটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স মিলকরণ। আর সনাতন পদ্ধতি যেটা, এটাকে ব্রিটিশ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি বলতে পারি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর আমরা দুইটা প্রধান উদ্দেশ্য মনে রাখবো, একটা হচ্ছে ব্যালেন্স মিলকরণ করা, আর একটা হচ্ছে গরমিলের কারণ নির্ণয় করা। আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি অনুসারে হচ্ছে ব্যাংক ব্যালেন্স মিলকরণ, সনাতন বা ব্রিটিশ পদ্ধতি অনুসারে হচ্ছে আমাদের গরমিলের কারণ নির্ণয় করা। এবং দুইটাই অপশনে থাকলে অবশ্যই অবশ্যই আমেরিকান বা আধুনিক পদ্ধতিটাকে আমরা কি দিব? প্রায়োরিটি দিব। আশা করি সবাই ক্লিয়ার এতটুকু। এরপরে এখান থেকে মোটামুটি আমরা ম্যাথে ঢুকে গেছি। এখান থেকেই এখন এখানে আমি 4টা জেড দিছি, আমার ব্যাংকে হয়তো ব্যাংক জমা থাকবে, নাহলে জমাতিরিক্ত থাকবে, এর বাইরে কিছু থাকবে না। এখন আমরা দুইটা জিনিস বুঝি আগে, সেটা হচ্ছে ব্যাংক জমা জিনিসটা কি। ব্যাংক জমা, ব্যাংক জমা সহজ কথা, আপনি আমানতকারী, আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে, একটা নিজে 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা, 100 কোটি টাকা, এটাকে বলা হয় ব্যাংক জমা।
আরেকটা টার্ম আমরা পরিচিত, সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত, যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্যাংক ওভারড্রাফট। এই ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে এটা মূলত ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। এটাকে আমরা হিসাব বিজ্ঞানে ব্যাংক জমাতিরিক্ত নামেই দেখি, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন মানে কি? আপনার ব্যাংক জমা আছে ধরেন 1000 টাকা, আপনি উত্তোলন করলেন 1100 টাকা। তাহলে জমাতিরিক্ত মানে 1000 টাকার থেকে বেশি উত্তোলন করছেন কত টাকা? এখানে 100 টাকা। এই 100 টাকা হচ্ছে আপনার ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আশা করি আমরা বুঝছি ব্যাংক জমা কি, ব্যাংক জমাতিরিক্ত কি। এবার আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে দুইটা বইয়ের কথা বলছি, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণী। তাহলে এই যে নগদান বই, এই দুইটা কার বই? নগদান বই হচ্ছে আমানতকারীর বই, নগদান বই হচ্ছে আমানতকারীর বই। আর পাস বই হচ্ছে বা ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংকের বই। এটা হচ্ছে কি? আমানতকারীর বই। নগদান বই হচ্ছে কি? আমানতকারীর বই। এখন চিন্তা করেন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে, আপনি কে? আমানতকারী। আমানতকারীর দৃষ্টিকোণ থেকে নগদান বই অনুসারে ব্যাংক জমা, আপনি জাস্ট এইভাবে ভাবেন, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আমানতকারী, আপনার ব্যাংকে টাকা জমা আছে। তা আমার টাকা কোথাও থাকুক, কারো কাছে থাকুক কিংবা আমার কাছে থাকুক, আমার জন্য যেটা ব্যাংক জমা এটা আমার জন্য সম্পদ না? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ব্যাংক সমন্বয় বিবরণীতে ডেবিট ক্রেডিট কেন? আমি জানি ব্যাংক সমন্বয় অনেকভাবে করা যায়। আমাদের সব থেকে ইজি টার্ম হচ্ছে, আমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট, আমাদের জন্য ডেবিট ক্রেডিট শব্দটা পরিচিত আমরা বেশি। এই জন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো মূলত ডেবিট ক্রেডিট দিয়ে ব্যাংক সমন্বয় কেমনে করতে হয়। সো একটু মনোযোগ দিতে হবে, ডেবিট ক্রেডিট দিয়ে আমরা ব্যাংক সমন্বয় ইনশাল্লাহ সমাধান করব। তো যেটা বলতেছিলাম, নগদান বই অনুসারে ব্যাংক জমা, পরীক্ষায় হুবহু এই লাইনগুলো, এই সাইডটা যার থেকে একটা বা দুইটা চেয়ার আপনাকে দেওয়া থাকবে। তাহলে দেখেন, নগদান বই অনুসারে ব্যাংক জমা মানে কি? আমানতকারীর দৃষ্টিকোণ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা আপনার জন্য সম্পদ না? আপনার একটা ব্যাংকে টাকা জমা আছে, এটা আপনার জন্য সম্পদ। কোন, আচ্ছা ব্যাংক জমা কোন সম্পদ? অবশ্যই চলতি সম্পদ। তো সম্পদ কোন জার প্রকাশ করে? আশা করি আমরা সবাই জানি সম্পদ কোন জার প্রকাশ করে। সম্পদ প্রকাশ করে ডেবিট জের। তাহলে আমরা যখন প্রশ্নে ব্যাংক এটা দেখব, নগদান বই অনুসারে ব্যাংক জমা দেখব, লিখবো ডেবিট। নগদান বই অনুসারে ব্যাংক জমা দেখবো, আমরা কি লিখবো? ডেবিট। এবার আসেন নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত বা ওভারড্রাফট। নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত বা ওভারড্রাফট। তাহলে জমাতিরিক্ত মানে কি? আপনার যে জমা ছিল, আপনার যে টাকা জমা ছিল তার থেকে বেশি উত্তোলন করা। ব্যাংকে আমার শ্বশুর লাগে যে আমাকে অতিরিক্ত টাকা দিবে, তাহলে টাকাটা কোত্থেকে? সেটা আমাকে ঋণ হিসেবে দেয়। সেটা আমাকে কি? ব্যাংক হচ্ছে ঋণ হিসেবে দেয়। তাহলে এই যে অতিরিক্ত টাকা দিলে 100 টাকা অতিরিক্ত, সেটা হচ্ছে কি আমার জন্য দায় না? কেন দায়? কারণ এই যে 100 টাকা আমি অতিরিক্ত উত্তোলন করলাম, এটা আমার একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে ব্যাংকে পরিশোধ করতে হবে। তাহলে সেটাকে কি বলে? আমার থেকে যখন কেউ টাকা পায় সেটা আমার জন্য কি? দায়। তাইলে এই যে নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, সেটা আমার জন্য দায় এবং সেটা 1 বছরের ভিতর পরিশোধ করতে হয়, সেজন্য এটা চলতি দায়। আর আমরা জানি সকল ধরনের দায় কোন ধরনের জের প্রকাশ করে? দায় হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে নগদান বই অনুসারে ব্যাংক জমা আমার জন্য সম্পদ, নগদান বই বা আমানতকারীর দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়। আশা করি ক্লিয়ার। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পাস বই। আচ্ছা, পাস বই জানি কার বই ছিল? পাস বই ছিল ব্যাংকের বই। তাহলে আমরা যখন পাস বই অনুসারে কোনো জের পড়বো, তখন আমরা চিন্তা করবো এখন আমি ব্যাংক। যখন নগদান বই ছিল তখন আমি নিজেকে আমানতকারী মনে করছি, আমি যখন পাস বই পড়বো তখন আমি নিজেকে মনে করব ব্যাংক। তাহলে এখন দেখি ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা, অর্থাৎ এখন ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা। এবার চিন্তা করেন তো, ব্যাংক হিসাব করে দেখলো যে আপনার অ্যাকাউন্টে 1000 টাকা আছে, ব্যাংক হিসাব করে দেখলো বা 1 লক্ষ টাকা আছে। তাহলে এই যে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ব্যাংক হিসাব করে দেখলো, এটাই তো ব্যাংক জমা নাকি? এই যে 1 লক্ষ টাকা ব্যাংক জমা, ব্যাংক হিসাব করে দেখলো, এটা কি ব্যাংকের টাকা? এটা তো মূলত আমানতকারী যে টাকাটা জমা রাখছিল, আমানতকারীর টাকা। আমানতকারীর যেটা ব্যাংক জমা, যেটা আমানতকারীর জন্য সম্পদ ছিল, তো ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা কি? দায়। এখন প্রশ্ন হতে পারে কেন? কারণ আমানতকারীর যেটা ব্যাংক জমা, আপনি চিন্তা করেন এখন আপনি ব্যাংক, যেহেতু ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা, এখন যদি আপনি ব্যাংক হন
তাহলে আপনি ব্যাংক আপনার কাছে আপনার আমানতকারী টাকা জমা রাখছে, 1 লাখ টাকা ব্যাংক জমা, সেটা আপনি এখন ব্যবহার করতেছেন, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় শেষে আপনার আমানতকারীকে আপনি পরিশোধ করে দিবেন। তার মানে আপনার আমানতকারী আপনার কাছ থেকে টাকা পায়, তা আমার কাছ থেকে কেউ টাকা পেলে এটা চলতি দায়। এই জন্য ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক বিবরণ অনুসারে যেটা ব্যাংক জমা সেটা হচ্ছে মূলত চলতি দায়। তার মানে দায় কুঞ্জের ক্রেডিট জের। এরপরে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমাতিরিক্ত। ওই যে জমা অতিরিক্ত আপনি উত্তোলন করছিলেন বা ওভারড্রাফট, ব্যাংক হিসাব করে দেখলো যে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা ছিল, আপনি অতিরিক্ত উত্তোলন করলেন 10,000 টাকা। এটা আপনার দৃষ্টিকোণ থেকে দায় ছিল, কোনো সমস্যা নাই, বা আমানতকারীর দৃষ্টিকোণ থেকে দায় ছিল। এখন আপনি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, আপনার যে আমানতকারী আছে, এখন আপনি ব্যাংক, আপনার যে আমানতকারী আছে সে 10,000 টাকা বেশি উত্তোলন করছে, তো ব্যাংক কি করবে, কিভাবে চিন্তা করবে? ব্যাংক চিন্তা করবে জমাতিরিক্ত, তার মানে আমার থেকে বেশি টাকা সে উত্তোলন করে নিয়ে গেছে, তার জমা ছিল 1 লাখ টাকা, সে উত্তোলন করছে 1,10,000 টাকা, তার মানে 10,000 টাকা বেশি উত্তোলন করছে, আমি তার থেকে টাকা পাই। তা আমার টাকা আমানতকারীর কাছে আছে, কাইন্ড অফ আমি তাকে ঋণ দিছি, তা আমার টাকা আমানতকারীর কাছে আছে মানে কি, আমার টাকা অন্য কারো কাছে থাকা মানে কি সম্পদ। তাহলে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমাতিরিক্ত চলতি সম্পদ। তাহলে এই সাইডটা যারা আমরা মনে রাখবো, আর যেহেতু সম্পদ তাহলে এটা কোন জের প্রকাশ করবে, ডেবিট জের প্রকাশ করবে। তাহলে এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সহজ কথা, ব্যাংক জমা আমানতকারীর দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা মানে কি, তার অ্যাকাউন্টে টাকা আছে তার জন্য সম্পদ। আমানতকারীর দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমাতিরিক্ত, সে ব্যাংক থেকে অতিরিক্ত উত্তোলন করছে, টাকাটা একটা সময় গিয়ে পরিশোধ করতে হবে, এটার জন্য এটা তার জন্য দায়। ক্লিয়ার? এবার ব্যাংকের দৃষ্টিকোণ থেকে, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা মানে কি, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা মানে আমানতকারীর ব্যাংক জমা আছে, টাকাটা একটা নির্দিষ্ট সময় শেষে ব্যাংক পরিশোধ করে দিতে হবে, দ্যাটস ওয়াই ব্যাংকের জন্য এটা কি দায়। আবার ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমাতিরিক্ত, এটা কি, ব্যাংক আমানতকারীর থেকে টাকা পাবে, যেটা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চলতি সম্পদ, আর চলতি সম্পদ ডেবিট জের প্রকাশ করে। এই 4টা জেরের মধ্যে থেকে আমরা পরীক্ষায় অবশ্যই একটা জের তো শিওর থাকবে, দ্বৈত জের করতে বললে অনেক সময় 2টা জেরও দেওয়া থাকতে পারে, এই হয় নগদান বইয়ের একটা জের, ব্যাংক বই বিবরণের একটা জের, অথবা যে কোনো বইয়ের একটা জের আপনাকে পরীক্ষায় অবশ্যই দেওয়া থাকবে, এটা মাস্ট, এটা থাকে। এবার আসি, এখানে আমি জাস্ট দেখাইলাম যে ব্যাংক জমা নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে ডেবিট বা চলতি সম্পদ, পাস বই বা ব্যাংক বিবরণীর জায়গায় পাস বইও বলতে পারে বা ব্যাংক বইও বলতে পারে, তাহলে ব্যাংক বিবরণীর দৃষ্টিকোণ থেকে ক্রেডিট। আবার ব্যাংক জমাতিরিক্ত নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে ক্রেডিট, কারণ চলতি দায়। আর ব্যাংক জমাতিরিক্ত ব্যাংকের দৃষ্টিকোণ থেকে সম্পদ, কেন, চলতি সম্পদ, কারণ ব্যাংক আমানতকারীর থেকে টাকা পায় জমাতিরিক্ত মানে, তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা ডেবিট। এবার আসি, একটা জের গেল, এর জেরগুলা যাওয়ার পরে আমরা প্রশ্নে যা পাবো সেটা হচ্ছে এই যে গড়মিলগুলা পাবো। এখন প্রথম গড়মিলটা আমরা একটু দেখি, ব্যাংকে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, যেটার অপর নাম ট্রানজিট চেক। এটার আরো কিছু নাম আছে, এই ট্রানজিট চেকের আরো কিছু নাম আছে, কি কি এটা আপনাকে বলতে পারে, পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক। অনেকের প্রশ্ন হইতে পারে, ভাইয়া এগুলা কি সব নাম মুখস্থ করতে হবে? জি, সব নাম মনে রাখতে হবে, আদারওয়াইজ পরীক্ষায় ধরেন আপনাকে দিয়ে দিল পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক যে কথা, ট্রানজিট চেক একই কথা, আপনি পড়ে গেলেন ট্রানজিট চেক, পরীক্ষা দিল পরিবহনাধীন চেক, তাহলে তো পারবেন না, তাহলে নামগুলো একটু মনে রাখতে হবে। কোনো না কোনো বোর্ডে কোনো নাম আসছে, পরিবহনাধীন চেক অথবা বহন পথে জমাকৃত চেক, বহন পথে জমাকৃত চেক অথবা প্রতিমধ্যে জমাকৃত চেক, বহন পথে জমাকৃত বা প্রতিমধ্যে জমাকৃত চেক। এখন বহন পথে জমাকৃত বলুক, প্রতিমধ্যে জমাকৃত বলুক, কিংবা ট্রানজিট চেক বলুক, চেকের জায়গায় প্রাপ্য বিলও থাকতে পারে, যাই বলুক না কেন, চেক বা প্রাপ্য বিল যাই বলুক না কেন, আমরা এটাকে ধরে নিব ব্যাংকে জমাকৃত চেক বা প্রাপ্য বিল যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। মূলত এই লাইনটাই মনে রাখবো আমরা,
এই লাইনটা দিয়েই বুঝতে হবে। তাহলে কি বললাম, ট্রানজিট চেক বলুক, বহন পথে জমাকৃত চেক বলুক, যাই বলুক না কেন, আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে কি, ব্যাংকে জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। তাহলে প্রত্যেকটা লেনদেনের জন্য আমরা কয়টা বইতে লিখতে হয়? আমানতকারী লিখবে নগদান বইতে, ব্যাংক লিখবে পাস বইতে। তাহলে আমরা দুইটা বই একটু লিখে ফেলি। একটা হচ্ছে নগদান বই, আর একটা হচ্ছে পাস বই, মানে ব্যাংকের বই। একটা হচ্ছে নগদান বই, আর একটা হচ্ছে পাস বই। আমরা কি জানি, বাম পাশ হচ্ছে ডেবিট সাইড আর ডান সাইড হচ্ছে ক্রেডিট সাইড। একইভাবে নগদান বইতেও বাম পাশ হচ্ছে, ডান পাশ ক্রেডিট, বাম পাশ হচ্ছে আপনার ডেবিট সাইড। এখন আসেন, ব্যাংকে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। আমি ধরে নিলাম যে চেকটা জমা দিছে সেটা 1 লাখ টাকা দামের একটা চেক। এখন একটু চিন্তা করেন তো, ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, চেক জমা দিছে কে? আমি দিছি। এখন আমি কি আমার অ্যাকাউন্টে, আমার ব্যাংকে, আমার নিজের অ্যাকাউন্টে চেক দিব? এটা কখনো হয়? মানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে কখনো কি নিজের অ্যাকাউন্টে চেক জমা দিব? কখনো সম্ভব না। কারণ আমার 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 অ্যাকাউন্টে চেক যদি আমি দিই, সেটা আমি আমার ফ্রেন্ডকে দিতে পারি। ধরুন আমার বন্ধু মিনার আমার কাছে টাকা নিতে আসলো, তাকে আমি আমার অ্যাকাউন্টে একটা চেক দিয়ে দিলাম, সে তার অ্যাকাউন্টে জমা দিয়ে টাকার উত্তোলন করবে। এখানে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে, আমি আমার বন্ধু মিনার থেকে তার অ্যাকাউন্টের একটা চেক পাইছি 1 লাখ টাকা দামের, ওই চেকটা আমি আমার অ্যাকাউন্টে জমা দিছি, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। আমি যেহেতু জমা দিছি, আমি আমার অ্যাকাউন্ট, আমি কোন বইতে লিখবো আমানতকারী হিসেবে? আমি নগদান বইতে লিখবো, কারণ আমানতকারীর বই হচ্ছে নগদান বই। এখন আমি যদি 1 লাখ টাকা জমা দিই, চেক জমা দিই, আমার বন্ধুর থেকে একটা চেক নিয়ে বা আমার দেনাদার থেকে একটা চেক নিয়ে আমার অ্যাকাউন্টে জমা দিছি, চেক জমা দিলে আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা বাড়ে না কমে? আমার ব্যাংকে টাকা জমা বাড়বে না কমবে? আমার ব্যাংক জমা অবশ্যই বৃদ্ধি পাবে, সহজ কথা। কারণ আমি যদি অ্যাকাউন্টে চেক জমা দিই, আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা বৃদ্ধি পাবে। আর ব্যাংক জমা আমার জন্য কি? চলতি সম্পদ। তাহলে এই 1 লাখ টাকার জন্য আমার নগদান বইতে আমি কি করব? সম্পদ পাশে ব্যাংক জমা 1 লক্ষ টাকা বৃদ্ধি করব। তাহলে নগদান বইতে কি করি? যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে আমি 1 লাখ টাকা ডেবিট পাশে লিখে দিব। কিন্তু কত হচ্ছে, তারপরে ব্যাংক কি করার কথা সেটা এখন দেখবো। এখন কত হচ্ছে সেটা না, কত হচ্ছে এখানে কি বলছে, ব্যাংকে জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। দ্যাট মিনস আমি যখন চেক জমা দিছি, আমি কিন্তু নগদান বইতে 1 লাখ টাকা ব্যাংক জমা হিসেবে ডেবিট করে দিছি। আমি লিখছি ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, তার মানে পাস বইতে লিখে নাই। তাহলে দুইটার মধ্যে একটা গরমিল দেখা দিল না? আমার দৃষ্টিকোণ থেকে 1 লাখ টাকা ব্যাংক জের আছে, মানে আমার জমা আছে, আর পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে 1 টাকাও নাই অ্যাকাউন্টে। তো এখন এটা কারেকশন করব, যেহেতু আমি জমা দিছি, আমি লিখে ফেলছি, তাহলে ম্যাথের মধ্যে এটার কারেকশন কি হবে? ম্যাথের মধ্যে এটার কারেকশন যেটা হবে সেটা হচ্ছে, এই যে ব্যাংকে জমাকৃত চেক, আমার ব্যাংক জমাকে বৃদ্ধি করতেছে কত টাকা? 1 লাখ টাকা। তো ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এখন আপনি চিন্তা করেন, পাস বইয়ে বা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আপনার ব্যাংক জমা বৃদ্ধি মানে, পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনার যেটা ব্যাংক জমা, যেটা আপনার আমানতকারীর দৃষ্টিকোণ থেকে যেটা সম্পদ ছিল, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা কি? দায় না? আপনার অ্যাকাউন্টে টাকা বাড়া মানে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কিন্তু দায় বাড়া। তার মানে ব্যাংকের, আপনি চিন্তা করছিলেন যখন নগদান বই হিসেবে চিন্তা করছিলেন, তখন এই 1 লক্ষ টাকা ছিল আপনার জন্য সম্পদ বৃদ্ধি। এখন যখন আপনি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতেছেন, আপনার অ্যাকাউন্টে যে ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে আমানতকারীর অ্যাকাউন্টে, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা দায় বৃদ্ধি। তো দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ব্যাংক কি করবে তাইলে? সে তার দায় পাশে লিখবে, ক্রেডিট পাশে 1 লাখ টাকা বৃদ্ধি করবে। সহজ কথা, সেটা হচ্ছে ব্যাংক জমা আমানতকারীর দৃষ্টিকোণ থেকে বা নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে সম্পদ, আর ব্যাংকের দৃষ্টিকোণ থেকে সেটা দায়। তার মানে ব্যাংক জমা বাড়া মানে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বাড়া, আমানতকারীর দৃষ্টিকোণ থেকে সম্পদ বাড়া। এখন যেটা কথা সেটা হচ্ছে, ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, তাহলে ব্যাংকের ভুল, তাহলে সংশোধন হবে কার বইতে?
ব্যাংকের বইতে, ব্যাংকের বই কোনটা? পাস বই। তাহলে পাস বইতে ব্যাংক জমা মানে কি? ব্যাংক জমা বৃদ্ধি মানে চলতি দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ক্রেডিট পাশে 1000 টাকা কি করতে হবে? টাকা বৃদ্ধি করতে হবে। এখন মনে রাখবো সেটা হচ্ছে ব্যাংক বিবরণীতে বা ব্যাংক বিবরণী বা পাস বইতে ক্রেডিট করতে হবে। ব্যাংক বিবরণী বা পাস বইতে, এই যে ব্যাংক বিবরণী বা পাস বইতে টাকাটা ক্রেডিট করতে হবে, অথবা টাকা বৃদ্ধি করতেছি তার মানে টাকা যোগ করতে হবে। এই যে যোগ করতে হবে কথাটা মনে রাখবো এমসিকিউর জন্য। এমসিকিউ তো হুবহু লাইনটা আসে, এই ভুলের জন্য ব্যাংক সমন্বয় বিবরণীতে কি হবে? টাকা যোগ করতে হবে। আর ক্রেডিট করতে হবে এটা মনে রাখবো সিকিউ করার জন্য, যেহেতু ডেবিট ক্রেডিট দিয়ে সিকিউ করব। আপনি একটা বুঝেন, বাকি ট্রিটমেন্ট গুলো অটোমেটিক বুঝে যাবেন। এখানে যেটা বুঝতে হবে আপনার সেটা হচ্ছে এই ব্যাংক জমা জিনিসটা, এই ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় সম্পদ বৃদ্ধি নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে, আবার ব্যাংক জমা বৃদ্ধি মানে ব্যাংকের দৃষ্টিকোণ বা পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে দায় বৃদ্ধি। এই এই টার্মটুকু বুঝলে আপনি বাকিগুলো ইজিলি এমনি পারবেন। আশা করি এটা বুঝছেন। তাহলে এটা কার ভুল সেটা কিন্তু চেনা লাগবে, কারণ আমরা যখন আধুনিক পদ্ধতিতে করব তখন কোনটা কার ভুল সে ভুলগুলো চেনা লাগবে। তাহলে আমরা দেখেই বুঝতেছি ব্যাংকে জমা কিতে চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে এটা ব্যাংকেরই ভুল। ব্যাংক কর্তৃক আদায় হয় না, ব্যাংক আদায় করবে। এখন এই সেম ম্যাথ যদি একটু কঠিন করতে চাই তাহলে কি করবে? ব্যাংকে জমাকৃত চেক নগদান বইতে লেখা হয় নাই, যদি ওইভাবে দিত, দ্যাট মিনস এইবার কিন্তু পাস বইতে লেখা হয়েছে, আপনি চেক জমা দিয়ে নগদান বইতে লিখেন নাই। তো চেক জমা দিলে আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা বৃদ্ধি করতে হয়, তার মানে ডেবিট করতে হয়। তখন ব্যাংক সমন্বয় করার সময় আমি মনে রাখবো নগদান বইতে যোগ করতে হবে, এমসিকিউর জন্য এটা মনে রাখবো। আর সিকিউর জন্য কি মনে রাখবো? নগদান বইয়ের ভুল ডেবিট করতে হবে। কখন? যদি এখানে থাকতো ব্যাংকে জমাকৃত চেক নগদান বইতে লেখা হয় নাই, তো নগদান বইতে লেখা না হলে নগদান বইতে লিখবো। তো নগদান বইতে ব্যাংক জমা বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি, ডেবিট করতে হয়, তাহলে ডেবিট করব। যদি এইভাবে কোনো আসে নাই, যদি আসে তবে এটা হুবহু, এই লাইনটা হুবহু আসে, অনেকবার আসছে পরীক্ষায়, প্রত্যেকটা বোর্ডে আসে। ব্যাংক সম্বন্ধে থেকে প্রশ্ন মানিয়ে এখানে যে ভুলগুলো আছে হুবহু এই ভুলগুলাই থাকবে। এরপরে 2 নাম্বার ভুল, আমরা যদি যেটা বলতেছিলাম একটা ভুল যদি বুঝে যাই, একটা ভুল যদি বুঝে যাই তাহলে বাকি ভুলগুলো আসলে ট্রিটমেন্ট করা একদম ইজি। একটা ভুল কিভাবে কারেকশন করতে হয় ওই জিনিসটা বুঝে গেলে বাকি ভুলগুলো ট্রিটমেন্টগুলো একটু ইজি। এখন আসেন, সেটা হচ্ছে ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। লাইনটা একটু পড়েন আবার। ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই, এটার কিছু নাম আছে, বকেয়া চেক। এটাকে আরো একটা নাম আছে, সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক, বকেয়া চেক বা অপরিশোধিত চেক। একটু লিখে দিই তাহলে বেটার হয়, সেটা হচ্ছে বকেয়া চেক, কিংবা আমরা বলতে পারি এটাকে অপরিশোধিত চেক। সবগুলা নাম ইম্পর্টেন্ট। অপরিশোধিত চেক, এরপরে হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক, এরপরে অনুস্থাপিত চেক, অনুস্থাপিত চেক, কিংবা ইংরেজিতে এটাকে বলে, এই আউটস্ট্যান্ডিং শব্দ বাংলায়ও থাকতে পারে, আউটস্ট্যান্ডিং চেক। এখন আমাকে যে নামেই বলুক, বকেয়া চেক বলুক, অপরিশোধিত চেক বলুক, আউটস্ট্যান্ডিং চেক বলুক, যাই বলুক না কেন, আমি জাস্ট এটা মানে মনে রাখবো কি, ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। আগে লাইনটা বুঝেন, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই, ব্যাংক পরিশোধ করে নাই, তাহলে কার ভুল? ব্যাংকের ভুল। কারেকশন করতে হবে কার বইতে? ব্যাংকের বইতে। ব্যাংকের বই কোনটা? পাস বই। এখন আসেন তাহলে আমরা দুইটা বইয়ের নাম লিখি আগে। একটা হচ্ছে নগদান বই, আমি নগদান বইয়ের কারেকশনটাও একই সাথে দেখাই দিচ্ছি, কারণ যাতে প্রশ্ন ঘুরে আসলে আপনারা পারেন। পাস বই, তাহলে বাম পাশ কোন? ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। একইভাবে এখানেও বাম পাশ হচ্ছে ডেবিট, এই পাশ হচ্ছে ক্রেডিট। এখন আসেন, ইস্যুকৃত চেক জিনিসটাকে আমরা বুঝি, এর আগেরটা ছিল জমাকৃত চেক। ইস্যুকৃত চেক মানে হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম, মনে আছে কিনা, আমার বন্ধুকে আমি টাকা দিতে চাচ্ছি, চেক দিচ্ছি, আপনার অ্যাকাউন্টে চেক আপনি কেটে দিচ্ছেন,
মানে আপনি চেকটা ইস্যু করতেছেন, আপনার অ্যাকাউন্টের চেক, আপনার থেকে কেউ টাকা পায়, আপনি টাকা একটা চেক দিয়ে দিলেন, আপনার থেকে একজন টাকা আসলো, ধরো 1 টাকা নাও, এই যে আপনি একটা চেক দিচ্ছেন, এটাকে বলা হয় ইস্যুকৃত চেক। তো আপনি যদি কাউকে চেক দিয়ে দেন, ধরেন আপনি কাউকে, আমি ব্যালেন্সটা ধরলাম 1 লক্ষ টাকা, আপনি কাউকে যদি একটা 1 লক্ষ টাকা দামের চেক দিয়ে দেন, তাহলে আমাকে বলেন তো আপনার ব্যাংক জমা, মানে আপনার অ্যাকাউন্টে যে ব্যাংক জমা ছিল, ব্যালেন্স ছিল, এই টাকাটা কি বাড়বে না কমবে? আমাকে বলেন। কিংবা আপনি এটার কথা চিন্তা করেন, আপনি 1 লাখ টাকা জমা দিছিলেন, কিন্তু চেক ইস্যু করছেন হচ্ছে যে কি ধরেন 1 লাখ টাকা দামেরই, তাহলে আপনার অ্যাকাউন্টে যে ব্যাংক জমা 1 লক্ষ টাকা ছিল, এখন যদি চেকটা ইস্যু করে দেন, আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা চলে যাবে, আপনার ব্যাংক জমাটা কি হয়ে যাবে, কমে যাবে না? তখন নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে 1 লক্ষ টাকা ব্যাংক জমা কমে যাবে। তো নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা কি ছিল? সম্পদ। তো এখন যদি নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে সম্পদ কমে, ব্যাংক জমা কমা মানে কি? সম্পদ কমা। নগদান বইতে কি করতে হবে? সম্পদ কমলে ক্রেডিট করতে হবে। তাহলে নগদান বই যেটা করে, চেক ইস্যু করার পরে নগদান বইতে সে ক্রেডিট করে দেয়, টাকাটা কমাই দেয়। ক্রেডিট মানে কি? সম্পদ 1 লক্ষ টাকা ছিল, এখন দেখেন না আপনি নগদান বইতে যখন টাকা জমা দিয়েছিল তখন 1 লাখ টাকা ব্যাংক জমা ছিল, এখন যখন টাকা ইস্যু করছে চেক, তখন 1 লাখ টাকা সে ক্রেডিট করে দিছে। তাহলে ডেবিট ক্রেডিট আলটিমেটলি জেডটা কিন্তু শূন্য হয়ে গেছে, মানে টাকাটা অটোমেটিক বিয়োগ হয়ে গেছে। আমরা কোতিয়ান করে আসছি না এগুলা দ্বিতীয় অধ্যায়তে। এরপর আসেন, এখন ব্যাংক জমা যেহেতু কমতেছে, মানে হ্রাস পাচ্ছে, এখন আসেন, এটা তো আপনি করে ফেলছেন, এখানে যেটা করছে সেটা হচ্ছে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় না, এটা ব্যাংকের ভুল। পাসবই কি করবে? ব্যাংক কি করবে? মনে আছে আমি যেটা বলছিলাম, আপনার জন্য যেটা ব্যাংক জমা সম্পদ বা আমানতকারীর জন্য বা নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে যেটা সম্পদ, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে বা পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে সেটা চলতি দায় ছিল। এই যে ব্যাংক জমা, এটা পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে কিন্তু চলতি দায়। তো ব্যাংক জমা হ্রাস পাচ্ছে, তার মানে পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে কি? দায় হ্রাস। এটা সবসময় মনে রাখবেন। ব্যাংক জমা নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে সম্পদ, তাহলে আর পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে দায়। তাহলে ব্যাংক জমা হ্রাস মানে পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে দায় হ্রাস। দায় হ্রাস পাইলে কি হয়? ক্রেডিট হয় না ডেবিট? দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। যেহেতু দায় হ্রাস পাচ্ছে, তার মানে কি হবে? 1 লাখ টাকা কমতেছে, তাহলে ডেবিট হবে 1 লাখ টাকা। তাহলে দেখেন তো, ওই যে শুরুতে যখন আপনি টাকা জমা দিয়েছিলেন তখন সে দায় বাড়াইছিল। দায় মানে কি? ব্যাংক, আপনি এখন ব্যাংক ধরেন, ব্যাংক মনে করতেছে তার থেকে একজন টাকা পাবে 1 লক্ষ টাকা। এখন যখন তাকে বললো যে কি আমার অ্যাকাউন্ট থেকে চেক ইস্যু করার পর 1 লাখ টাকা পরিশোধ করে ফেলো, তার মানে সে দায় কমাই দিল 1 লাখ টাকা, তার মানে যে কিন্তু শূন্য হয়ে গেছে, তার থেকে টাকা পায় না। বিষয়টা এরকম আর কি। তাহলে দায় কমলে কি হয়? ডেবিট হয়। তাহলে 1 লাখ টাকা, তাহলে এই লেনদেনটা কি করতে হয়? পাস বইতে ডেবিট করতে হয়। আবার দেখেন তো, ব্যাংক জমা হ্রাস করতে হচ্ছে, 1 লাখ টাকা ইস্যু করার কারণে হ্রাস করতে হচ্ছে। হ্রাস মানে কি? বিয়োগ করতে হচ্ছে। তার মানে পাস বইতে ডেবিট করতে হবে অথবা বিয়োগ করতে হয়। এখন সেম লেনদেনটা যদি আমি বলি ইস্যুকৃত চেক, যা এখনো নগদান বইতে লেখা হয় নাই, ব্যাংক কর্তৃক পরিশোধের জায়গায় লেখা আছে, নগদান বইতে লেখা হয় নাই। তো চেক ইস্যু করলে নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে কি হয়? ব্যাংক জমা কমে, ব্যাংক জমা কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এই যে এই কাজটা হইতো, যেটা আমি করে দেখাইছি কিন্তু। আর এখানে যেহেতু এভাবে আসে পরীক্ষায়, তাহলে আমরা করবো কি? পাস বইতে কি করতে হবে? ডেবিট করতে হবে, যদি এইভাবে থাকে। তাহলে বকেয়া চেক বলুক, অপরিশোধিত চেক বলুক, অনুপস্থাপিত চেক বলুক, আউটস্ট্যান্ডিং চেক বলুক, তাহলে এগুলো আমরা ধরে নিব ইস্যুকৃত চেক বা প্রাপ্য বিল, প্রদেয় বিল, যা কোনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। প্রথম যে 2টা ভুল পড়লাম, এই 2টা ভুল হচ্ছে মূলত ব্যাংকের ভুল, এই 2টা ভুল হচ্ছে ব্যাংকের ভুল। এরপর আরো 2টা ভুল পড়বো, যেগুলো হচ্ছে আমানতকারীর ভুল। আসেন, এখন আমরা 2টা জিনিসের সাথে পরিচয় হব। একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম জিনিসটা কি? এমন কিছু খরচ আছে যেগুলো ব্যাংক আপনার হয়ে পরিশোধ করে। এরকম খরচ কি হইতে পারে? এমন কিছু খরচ আছে যেগুলো ব্যাংক আপনার হয়ে পরিশোধ করে। এরকম কি হইতে পারে? যেমন ব্যাংক আপনার অ্যাকাউন্টে সুদ ধার্য করলো, সুদ ধার্য করলো, সুদ ধার্য আর সুদ মঞ্জুর কিন্তু কি না? একটা হচ্ছে সুদ ধার্য আর একটা হচ্ছে সুদ মঞ্জুর। মঞ্জুর মানে হচ্ছে আপনার জমাকৃত টাকার উপর আপনাকে যে সুদ দেয়, যেটা আপনার জন্য আয়, এটা কিন্তু আপনার জন্য আয়।
আর সুদ ধার্য মানে আপনি যে ব্যাংক থেকে সুবিধা নিচ্ছেন ওটার বিপরীতে ব্যাংক আপনার থেকে যে চার্জটা কাটে এটা আপনার জন্য ব্যয় বা খরচ। তো আমি সুদ ধার্যের কথা বলতেছি, ব্যাংক আপনার অজান্তে আপনার অ্যাকাউন্ট থেকে সুদ ধার্য করলো, কিংবা আপনার অজান্তে আপনার যে পাওনাদার বা প্রদেয় বিল যে আপনার কাছ থেকে টাকা পায় তাকে আপনার অজান্তে ব্যাংক টাকা আপনার অ্যাকাউন্ট থেকে পরিশোধ করে দিল, কিংবা আপনি ব্যাংকে বললেন যে কি অটোমেটিক প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার বাসার বিদ্যুৎ বিল কেটে যাবে, তাহলে ব্যাংক আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করে দিল। তার মানে আমানতকারীর অজান্তে ব্যাংক আমানতকারীর যে খরচগুলা পরিশোধ করে সেই খরচগুলা জানানোর জন্য একটা চিঠি দিত আগে, ওই চিঠিটার নাম হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। অর্থাৎ আমানতকারীর কোনো দেনার টাকা বা কোনো চার্জ বা কোনো খরচ পরিশোধ করলে সেটা সম্পর্কে আমানতকারীকে অভিহিত করার জন্য যে দলিল এটাকে বলা হতো ডেবিট মেমোরেন্ডাম। এখন কি আর দলিলের যুগ আছে? এখন তো কি হয়, মেসেজে হয়। তো আপনারা যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেলেন বা আপনার অ্যাকাউন্টে কোথাও টাকা চলে যায় বা ব্যাংক যখন আপনার অ্যাকাউন্ট থেকে সুদ কাটে বা চার্জ কাটে তখন আপনি দেখবেন আপনার ফোনে মেসেজ আসে, ইউর অ্যামাউন্ট ব্যালেন্স এত টাকা হ্যাজ বিন ডেবিটেড ডেবিট মেমোরেন্ডাম। মানে আপনার অ্যাকাউন্টে টাকা কি করতেছে, ডেবিট করে দিছে, মানে ওই যে দায় কমাই দিচ্ছে, তার টাকা কমে যাচ্ছে। তাহলে এরকম ডেবিট মেমোরেন্ডাম কি কি হতে পারে? হুবহু পরীক্ষা এগুলো থাকবে। ব্যাংক সার্ভিস চার্জ কাটতে পারে, আপনার প্রদেয় বিল বা প্রদেয় নোটের টাকা পরিশোধ করতে পারে, ওই যে জমাতিরিক্ত উত্তোলন করলেন ঋণের মতন সেটার জন্য আপনার থেকে সুদ নিতে পারে, অথবা প্রত্যাখ্যাত চেক থাকতে পারে। এই প্রত্যাখ্যাত চেকটা কি, এটা নিয়ে একটা আলাদা আলোচনা করতে হবে। এটা কেন মানে এটাকে কেন ডেবিট ক্রেডিট করতে হবে একটু পরে এটা নিয়ে আমরা আলোচনা করবো। প্রত্যাখ্যাত চেক বা এনএসএফ চেক জিনিসটা কি এটা নিয়ে আলাদা আলোচনা করব। আপাতত আপনারা এই তিনটা দেখেন, সেটা হচ্ছে যে কি এগুলো সাধারণ কারণ। ডেবিট মেমোরেন্ডাম সহজ কথা, ব্যাংক আপনার হয়ে কোনো খরচ পরিশোধ করলে, আপনার হয়ে কারো টাকা পরিশোধ করলে, আপনার পাওনাদারের টাকা পরিশোধ করলে, আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনোভাবে মূল টাকা হ্রাস করলে এটা আপনার জন্য ডেবিট মেমোরেন্ডাম। এখন আসেন এটা ট্রিটমেন্টটা কি হবে ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমোরেন্ডাম এটাও দুইটা বইতে লিখবে, একটা হচ্ছে নগদান বই, একটা হচ্ছে পাস বই। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলে আসছি, সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে নগদান বইয়ের বই ভুল, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে পাস বই। পরীক্ষায় অনেক সময় এই ডেবিট মেমোরেন্ডামের টাকাগুলা দিয়ে বলে যে ডেবিট মেমোরেন্ডামের টাকা নির্ণয় করো, ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো, এই কথাগুলো বলতে পারে। ডেবিট ক্রেডিট এখন আসেন ডেবিট মেমোরেন্ডাম, যেমন ব্যাংক আপনার কাছ থেকে ব্যাংক চার্জ কাটলো ধরেন 1000 টাকা, এখন ব্যাংক কাটছে তার মানে ব্যাংক অবশ্যই লিখে ফেলছে। যদি এখানে বলতো ব্যাংক সার্ভিস চার্জ কেটে পাস বইতে লিখে নাই তখন এটা ভিন্ন ইস্যু। আপাতত যখন বলবে ব্যাংক চার্জ ধার্য করলো, ব্যাংক সুদ ধার্য করলো, ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় নোট বা পাওনাদারের টাকা পরিশোধ করলো, তার মানে এটা আপনার মনে রাখতে হবে এটা আপনার ভুল, কারণ ব্যাংক পরিশোধ করছে মানে ব্যাংক পাস বইতে লিখছে। তো ব্যাংক যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করে ফেলে, মনোযোগ দেন, আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা পরিশোধ করে কাউকে, আপনার ব্যাংক জমা কি বাড়বে না কমবে? এই একটা জিনিস, এই ব্যাংক জমা কি বাড়বে না কমবে? আপনার অ্যাকাউন্টে ধরেন আগে টাকা ছিল 1 লাখ টাকা জমা ছিল, এখন ধরেন ব্যাংক আপনার হয়ে টাকা পরিশোধ করে দিল 1000 টাকা, তাহলে আপনার ব্যাংক জমা কমবে। ব্যাংক জমা কমা মানে কি? ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় কমা। তো ব্যাংক কি করবে? দায় কমলে কি হয়? ডেবিট হয়। ব্যাংক 1000 টাকা ডেবিট করে ফেলছে, এই যে ব্যাংক 1000 টাকা ডেবিট করছে, এই ডেবিট থেকে এটার নাম হয়েছে ডেবিট মেমোরেন্ডাম। এখন এর ভুল টাকার ব্যাংক পরিশোধ করছে, এটা তো আমি জানতাম না যতক্ষণ না ব্যাংক আমাকে না জানায়। তো ভুলটা আমার, মানে আমানতকারীর ভুল। তাহলে আমানতকারীর ভুল হলে আমানতকারীর বইতে সংশোধন করব। কোন বই? নগদান বই। তাহলে আমরা মনে রাখবো ডেবিট মেমোরেন্ডাম নগদান বইয়ের ভুল। এখন আসেন আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কমে যায়, ব্যাংক জমা কমতেছে আপনার খরচ পরিশোধের কারণে, ব্যাংক জমা কমা মানে নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা সম্পদ, ব্যাংক জমা কমা মানে নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে সম্পদ কমা। সম্পদ কমলে বা সম্পদ হ্রাস পেলে কি করতে হয়?
ক্রেডিট করতে হয়। তাহলে আপনি 1000 টাকা কি করে দিবেন এখন? ক্রেডিট করে দিবেন, বা নগদান বইয়ের ব্যাংক জমা থেকে বিয়োগ করে দিবেন, হ্রাস করতেছেন। তাহলে দেখেন এটা ট্রিটমেন্ট হবে, নগদান বইতে ক্রেডিট করতে হবে অথবা বিয়োগ করতে হবে। নগদান বইতে ক্রেডিট করতে হবে অথবা বিয়োগ করতে হবে, এটা নগদান বইয়ের ভুল। ডেবিট মেমোরেন্ডাম, নগদান বইয়ের ভুল। নগদান বইয়ের ভুলটা কেন মনে রাখতে হবে, কোনটা পাস বই কোনটা নগদান বই? কারণ আমরা যখন দ্বৈত জের পদ্ধতি করব তখন এটা কাজে লাগবে। আলাদা আলাদা বই কার ভুল সেটা লাগবে। এটা গেল নগদান বইয়ের ভুল। তাহলে ডেবিট মেমোরেন্ডাম আমরা কি এটা বুঝলাম। এখন এই সেম লেনদেনটা আবার ওই যে বললাম উল্টাভাবে চিন্তা করলে, ব্যাংক কর্তৃক সরাসরি ব্যাংক চার্জ ধার্য কিন্তু পাস বইতে লেখা হয় নাই, তাহলে পাস বইতে কি করবে? সে ডেবিট করবে। তাহলে ওইভাবে চিন্তা করতে হবে এটা, যদি ওইভাবে আসে। তাহলে ডেবিট মেমোরেন্ডাম বুঝলাম, সহজ কথা, আপনার কোনো খরচ ব্যাংক পরিশোধ করছে বা আপনার 5000 টাকা পরিশোধ করছে। এবার আসেন ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম এটার উল্টা, ব্যাংক এখন তো আপনার খরচ পরিশোধ করছে, এবার হচ্ছে ব্যাংক আপনার হয়ে আপনার কোনো টাকা আদায় করলে, বা আপনাকে ব্যাংক সুদ দিল, সুদ মঞ্জুর যেটা বলছিলাম, ব্যাংক যদি আপনাকে সুদ মঞ্জুর করে, এটা তো আপনার জন্য আয়, আপনার অ্যাকাউন্টে টাকাটা দিবে। বা আপনি দেনাদার যার থেকে টাকা পাইতেন, আপনার দেনাদারের টাকা সরাসরি ব্যাংক আদায় করছে, এই জিনিসটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। কি কি হইতে পারে? আমানতকারীর পক্ষে সরাসরি আদায়, যেমন দেনাদারের টাকা আদায় করতে পারে, অথবা প্রাপ্য বিলের টাকা আদায়, অথবা ব্যাংক জমার সুদ অথবা বিনিয়োগের সুদ আদায়, অথবা লভ্যাংশ আদায়। অর্থাৎ ব্যাংক আপনার টাকা আদায় করতেছে। এখন এটা ট্রিটমেন্ট কি হবে? ক্রেডিট মেমোরেন্ডাম, ধরেন ব্যাংক আপনার ব্যাংক জমার সুদ দিল 10,000 টাকা, এটা ট্রিটমেন্ট কি হবে এখন আমরা এটা দেখব। তাহলে একই প্রত্যেকটা লেনদেনের জন্য দুইটা বইতে ট্রিটমেন্ট, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে পাস বই। বাম পাশ হচ্ছে ডেবিট, ডান পাশ হচ্ছে ক্রেডিট। একইভাবে এখানেও পাস বই, বাম পাশ হচ্ছে ডেবিট, ডান পাশ হচ্ছে ক্রেডিট। এখন দেখেন ক্রেডিট মেমোরেন্ডাম, রাইট? এখন ক্রেডিট মেমোরেন্ডামটা কি? ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক আপনার হয়ে কোন একটা টাকা আদায় করতেছে। ধরেন আপনার ব্যাংক জমার সুদ দিল 10,000 টাকা, কিংবা আপনার লভ্যাংশ আদায় করলো 10,000 টাকা, কিংবা আপনার দেনাদার থেকে সরাসরি ব্যাংক আদায় করলো 10,000 টাকা, কিংবা আপনার প্রাপ্য বিলের টাকা সরাসরি আদায় করলো 10,000 টাকা। তো ব্যাংক যদি আপনার হয়ে টাকা 10,000 টাকা আদায় করে, আপনার অ্যাকাউন্টে ব্যাংক জমা কি বাড়বে না কমবে? বলেন, আপনি বলেন। আপনার অ্যাকাউন্টে টাকা বাড়বে, ব্যাংক জমা বৃদ্ধি পাবে। তো ব্যাংক জমা বৃদ্ধি, ব্যাংক যেহেতু আদায় করতেছে, ব্যাংক তার বইতে লিখে ফেলছে। সে কি লিখে? ব্যাংক জমা বৃদ্ধি মানে তার ফার্স্ট বইয়ের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা কিন্তু চলতি দায়, তো চলতি দায় বৃদ্ধি, চলতি দায় বৃদ্ধি পেলে কি হয়? সে ক্রেডিট করে ফেলবে 10,000 টাকা। ভুলটা কার? ভুল হচ্ছে নগদান বইয়ের। নগদান বই তো ব্যাংক না বলা পর্যন্ত জানতো না সে যে আমার ব্যাংক জমার সুদ বা আমার দেনাদার থেকে 10,000 টাকা আদায় করছে। তো যেহেতু নগদান বইয়ের ভুল, আমরা ম্যাথ করার সময় নগদান বইতে মূলত সংশোধনটা করতে হবে। এখন ব্যাংক যদি আপনার হয়ে টাকা আদায় করে, আপনার ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে, আপনার ব্যাংক জমা বৃদ্ধি মানে নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে কি বৃদ্ধি? ব্যাংক জমা নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে কি? সম্পদ বৃদ্ধি। তো সম্পদ বৃদ্ধি করলে কি করতে হয়? ডেবিট করতে হয়। আপনি ক্রেডিট মেমোরেন্ডামের জন্য 10,000 টাকা এটা ডেবিট করে দিবেন। তার মানে কি? নগদান বইয়ে ডেবিট করতে হবে অথবা টাকা বৃদ্ধি করতে হবে, তার মানে যোগ করতে হবে। আরো সহজ করে যদি বলি, ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে নগদান বইতে ক্রেডিট করতে হয়, ক্রেডিট মেমোরেন্ডাম নগদান বইতে ডেবিট করতে হয়। উল্টাটা, ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট করতে হয়, আর ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় ক্রেডিট মেমোরেন্ডাম ডেবিট করতে হয়। 4টা ভুল শিখলাম। প্রথম দুইটা ছিল ব্যাংকের ভুল, এখন যে দুইটা ভুল এভাবে লেখা আছে এই দুইটা ভুল শিখলাম, এই দুইটা ভুল হচ্ছে নগদান বইয়ের ভুল। তো নগদান বইয়ের যেগুলা ভুল, আমানতকারীর যেগুলা ভুল, পরীক্ষায় যদি বলে ভুলগুলা দিয়ে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও,
এই যে ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, যদি নগদান বইয়ের ভুল থাকে এগুলোর জন্য আমাদের জাবেদা দিতে হবে, নগদান বইয়ের ভুলের জন্য। আবার ধরেন এই যে আমরা 1 নাম্বার লেনদেনটা একটু যদি দেখি, এটা তো পাস বইয়ের ভুল, এটার জন্য কি আমরা জাবেদা দিব? কখনো না, কারণ এটা ব্যাংকের ভুল, ব্যাংক কারেকশন করবে, জাবেদা দিবে। কিন্তু এটা যদি এভাবে থাকতো, ব্যাংকে জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি, ওই যে ডেবিট করতে হবে, নগদান বইতে লেখা হয়নি মানে কার ভুল? নগদান বইয়ের ভুল, তখন কিন্তু আমার জাবেদা দিতে হবে, তখন কিন্তু আমার জাবেদা দিতে হবে, এটা মনে রাখতে হবে। জাবেদা কি হবে তখন সেটা পরে বলবো, আপাতত হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা শিখি। তাহলে ডেবিট মেমোরেন্ডাম কি বুঝলাম, ক্রেডিট মেমোরেন্ডাম কি বুঝলাম, ওকে। তাহলে আমরা গরমিলের কারণগুলো একটু এখানে কোনটা কি করতে হবে সেটা আর একটু সংক্ষিপ্ত আকারে দিছি। এবার আসেন, একটা হচ্ছে প্রত্যাখ্যাত চেক, অর্থাৎ ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত, অথবা এনএসএফ চেক, এই দুইটা জিনিস, বা বাট্টাকৃত প্রাপ্য বিল পূর্ণ মূল্যে লেখা হয়েছে, এগুলা কিন্তু আমরা ওখানে পাই নাই। ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, কিংবা ওই যে ব্যাংকে জমাকৃত চেক বা ইস্যুকৃত চেক আদায় হয়নি, পরিশোধিত হয় না, ওইখানে নাই। এগুলো আরো কিছু ভুল, তো এগুলো একটু আমাদের এখন দেখতে হবে, এগুলার কারেকশন কি হয়। ওকে, তো পদ্ধতিটা এই 3টা ভুল এক্সট্রা। এখানে প্রথম যে ভুলটা আমরা দেখতেছি ওটার নাম প্রত্যাখ্যাত চেক, প্রত্যাখ্যাত চেক। প্রত্যাখ্যাত চেক, এটার অপর নাম এনএসএফ চেক। এনএসএফ মানে মূলত নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, এটার অপর নাম অপর্যাপ্ত তহবিল চেক। যাই বলুক এটা কি, এটা আমাদের বুঝতে হবে। প্রত্যাখ্যাত চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড চেক, এটা সবসময় মনে রাখবেন। চেক প্রত্যাখ্যাত মানে হচ্ছে চেক বাতিল হওয়া, প্রত্যাখ্যাত চেক মানে হচ্ছে এটা এনএসএফ চেক যখন বলবে বা প্রত্যাখ্যাত চেক যদি বলে, তাহলে আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এটা হচ্ছে মূলত জমাকৃত চেক প্রত্যাখ্যাত, জমাকৃত চেক প্রত্যাখ্যাত, এটাই মানে জমাকৃত চেক প্রত্যাখ্যাত। এখন আপনাদের কি মনে আছে ক্লাসের শুরুতে বলছিলাম এই যে জমাকৃত চেক, এটা কিন্তু আপনার চেক না, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার নিজের চেক জমা দিবেন কখনো? এটা সম্ভব? আমরা কখনো এটা করি? কখনো না। তাহলে এটা কার চেক? অন্য কারো থেকে পাই, অন্য কারো থেকে আমাকে কি চেক এমনি এমনি দিবে? নিশ্চয়ই আমি তার থেকে টাকা পাইতাম, তা আমি যার থেকে টাকা পাই তাকে কি বলে? দেনাদার। তাহলে মূলত দেনাদার আমাকে যে চেকটা দিছিল এটা আমি ব্যাংকে জমা দিছি, এটা প্রত্যাখ্যাত হয়েছে। এখন ধরেন দেনাদার আপনাকে চেক দিল, তখনই তো আপনি ব্যাংকে জমা দেওয়ার জন্য আপনি জাবেদা দেন, দেনাদার থেকে চেক পাইলে আপনার ব্যাংকে টাকা বৃদ্ধি পাই, ব্যাংক হিসাব ক্রেডিট ডেবিট করেন, ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার কমে, দেনাদার হিসাব ক্রেডিট, এটা করি না? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, 1 লক্ষ টাকা। এটাই তো করি নরমালি। দেনাদার থেকে যখন চেক পাই, বুঝিয়েন এগুলো দ্বিতীয় অধ্যায়তেও পড়ছেন আপনারা, দেনাদার থেকে যখন চেক পাই তখন ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার কমবে, দেনাদার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট করি। এবার আপনাদেরকে একটা জিনিস দেখে মজা, সেটা হচ্ছে এই যে আমরা শুরুর দিকে একটা ভুল পড়ছিলাম না, এই যে ব্যাংকে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, এটা যদি নগদান বইতে লেখা হয় নাই বলতো, তখন এই যে নগদান বইটি কি করি? ডেবিট করি। তাহলে যদি নগদান বইতে লেখা হয় নাই বলতো, তখন ওইটার জন্য জাবেদা দিতে হইতো বলছিলাম না? কোন জাবেদাটা দিতাম? তো ব্যাংকে চেক জমা দিলে এইটা জাবেদা হয়, এই যে এখন যেটা দেখাইলাম এটা, ব্যাংকে চেক জমা দিলে এটাই জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট।
এখন আসেন, কথা সেটা না, কথা হচ্ছে আপনি তো ব্যাংকে হিসাব ডেবিট করে ফেলছেন নগদান বইতে, কিন্তু একটা কাহিনী ঘটে গেছে। কাহিনী হচ্ছে চেকটা বাতিল হয়ে গেছে কোনো কারণে। চেক বাতিল হওয়ার কিছু কারণ আছে, তারিখ না মিলা, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া, সিগনেচার না মিলা, অথবা আপনার দেনাদার যে আপনাকে চেক দিছে ওইখানে নট সাফিসিয়েন্ট ফান্ড। আপনাকে 10,000 টাকা দামের যে 1 লাখ টাকা দামের যে চেকটা দিল, দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে টাকা আছে 20,000 টাকা। ব্যাংক থেকে টাকা দিবে না, তো সে কি করবে, চেকটা বাতিল করে দিবে, প্রত্যাখ্যাত করে দিবে, অপর্যাপ্ত তহবিল বলে এটাকে। তো যদি ব্যাংক চেকটা প্রত্যাখ্যাত করে দেয়, আপনি যে ব্যাংকে টাকা বাড়াইছিলেন, আপনার দেনাদার যে কমাইছিলেন, বাস্তবিক এটা হয়েছে? বলেন হয়েছে? হয় নাই তো। আপনি এখন কি করবেন, ব্যাংক হিসাব ডেবিট করছিলেন, এখন টাকাটা আবার কমাই দিবেন, কারেকশন। তার মানে আপনি যেটাকে ডেবিট করছিলেন এটাকে এখন ক্রেডিট করে দেন, তাহলে টাকাটা কমে যাচ্ছে, ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিবেন। আর দেনাদার হিসাব সে তো আবার বৃদ্ধি পাবে, দেনাদার হিসাবকে ডেবিট করে দিবেন। তাহলে প্রত্যাখ্যাত চেকের জন্য, যেহেতু এটা নগদান বইয়ের ভুল, এটার জন্য জাবেদা হয় এটা। এখন জাবেদা থেকেই দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় ব্যাংক কি করতেছে, আমরা টাকাটা কমাই দিতে হচ্ছে। আমি এখন আপনাকে বুঝাইলাম কেন কমাই কেন ক্রেডিট কেন করব, সেটার কারণ হচ্ছে যে আগে ডেবিট করছিলাম যখন চেক জমা দিছি, এখন প্রত্যাখ্যাত হওয়ার পরে এখন আমার ক্রেডিট করতে হবে। এই জন্য মনে রাখবো, জমাকৃত চেক প্রত্যাখ্যাত বললে, অথবা শুধুমাত্র প্রত্যাখ্যাত চেক থাকলো আমরা মনে রাখবো এটা জমাকৃত চেক প্রত্যাখ্যাত, অথবা এনএসএফ চেক বললে নট সাফিসিয়েন্ট ফান্ড চেক, ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, টাকা কমাইতে হবে, নগদান বইতে টাকাটা ক্রেডিট করতে হবে, এটা নগদান বইয়ের ভুল। এরপর আরেকটা ভুল আমরা পাই, সেটা হচ্ছে বাট্টাকৃত প্রাপ্য বিলের মূল্য পূর্ণ মূল্য। ধরেন আপনার একটা প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করলেন, আপনার কি প্রাপ্য বিল চিনেন? প্রাপ্য বিল হচ্ছে আমি কারো থেকে টাকা পাই, এটা একটা দলিল। ধরেন এখানে লিখে আছে 1 লক্ষ টাকা পাই, সেটা সে 1 বছর পর আপনাকে পরিশোধ করবে, এটাকে বলা হয় প্রাপ্য বিল। এখন দেখা যাচ্ছে 5 মাস পর আপনার টাকার দরকার, কিন্তু আপনি তো তার থেকে 1 বছর আগে পাবেন না। আপনি কি করলেন, ব্যাংকে গিয়ে বললেন যে আমার এটা রাখেন, বিনিময়ে আপনি আমাকে এটা বাট্টা করে দেন। ব্যাংক কিন্তু আপনাকে 1 লক্ষ টাকা দিবে না, ব্যাংক আপনাকে কিছু কম টাকা দিবে, পরে মেয়াদ শেষে আপনি যার থেকে টাকা পাইতেন তার থেকে পুরা টাকাটা আদায় করবে। এটাকে বলা হয় বিল বাট্টা করো। তো প্রাপ্য বিল বাট্টা করলে আপনি জাবেদা দিবেন, আপনার ব্যাংকে টাকা বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট, আপনার যে প্রাপ্য বিল ছিল এটা আপনার জন্য সম্পদ, এটা কমে যাবে, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এটাই হয়। এখন ধরেন আপনার প্রাপ্য বিলটা 1 লক্ষ টাকা, ওই যে বললাম ব্যাংকের মাঝখানে লাভ, ব্যাংক আপনাকে দিবে হচ্ছে ধরেন 95,000 টাকা, মেয়াদ শেষে ব্যাংক আদায় করবে 1 লাখ টাকা, 5,000 টাকা মাঝখানে তার লাভ, কিন্তু আপনাকে ব্যাংক দিল কত, 95,000 টাকা, কিন্তু আপনি পূর্ণ মূল্যে লিখছেন, পূর্ণ মূল্য, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, আপনি ডেবিট করার কথা ছিল 95,000, কিন্তু কোশ্চেন হচ্ছে 1 লাখ টাকা। ভুল হইল না? কারণ ব্যাংক তো আপনাকে দিছে 95,000, তো পূর্ণ মূল্যে লিখছেন না, মানে বেশি মূল্যে লিখছেন, কত, 5,000 টাকা বেশি লিখলেন না? এই যে, তো 5,000 টাকা বেশি লিখছেন, ডেবিট করছেন, ওই 5,000 টাকা এখন কি করে দিতে হবে নগদান বইতে, যেটা বেশি লিখছেন সেটাকে এখন কমাই দেন, ক্রেডিট করে দিতে হবে। তাইলে বুঝছি, ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিতে হবে। তাহলে এই যে এই কথাটাই এখানে বলা আছে, দেখেন বাট্টাকৃত প্রাপ্য বিল পূর্ণ মূল্যে লেখা হয়েছে, তাহলে যেটা বেশি অংশ সেটা নগদান বইতে ক্রেডিট করে দিতে হবে, কমাই দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। আশা করি আমরা বুঝছি এগুলা। এই ভুলগুলাই মূলত আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় পাবো, এবং আমাদের খেয়াল রাখতে হবে যেগুলো নগদান বইয়ের ভুল এগুলোর জন্য আমাদের অবশ্যই জাবেদা দিতে হবে, যেগুলো পাস বইয়ের ভুল এগুলোর জন্য কোনো ধরনের জাবেদা দিতে আমাদের হয় না। এখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের যে পদ্ধতি, ওই পদ্ধতিগুলো দেখব। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের 2টা পদ্ধতি আমরা পাই, একটা হচ্ছে একক জের পদ্ধতি, আর একটা হচ্ছে উভয় জের পদ্ধতি। এগুলো আরো কিছু নাম আছে, যেমন ব্রিটিশ পদ্ধতি, বুল পদ্ধতি, সনাতন পদ্ধতি। আর উভয় জের পদ্ধতি, আধুনিক পদ্ধতি, আধুনিক মানে আমেরিকান, উভয় জের, আমেরিকান, আধুনিক অথবা সংশোধনী, প্রত্যেকটা নামে পরীক্ষা আসছে। তো কেউ যদি একক জেরটা পারে,
সে অবশ্যই উভয় জেরও পারবে। কেমনে সেটা একটু পরেই দেখবে। তা আমরা একক জেরটা করব। একক জের যখন দেওয়া থাকবে আপনার মনে রাখতে হবে আমরা জের পড়ছিলাম কয়টা, বিভিন্ন বইয়ের জের পড়ছিলাম 4টা, মনে আছে? শুরুর দিকে নগদান বই অনুসারে ব্যাংক জমা, পাস বই অনুসারে ব্যাংক জমা, নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, একদম শুরুর দিকে এই যে জের, এই 4টা জের থেকে যে কোনো একটা জের দেওয়া থাকবে একক জের করার সময়। যদি 2টা জেরও দেওয়া থাকে একক জের করার সময় আমরা যে কোনো একটা জের নিব। এখন আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই, তাহলে বুঝবো। ফরম্যাট ইয়া করে লাভ নাই। এখানে মূলত একক জের পদ্ধতিতে ম্যাথ করার নিয়মটা কি দেখেন, যে কোনো একটা জের দেওয়া থাকবে, ধরেন এখানে আপনাকে দেওয়া আছে কি দেখেন, একটু বুঝেন, নগদান বই অনুসারে ব্যাংক জমা। তো নগদান বই অনুসারে ব্যাংক জমা কি ছিল? ডেবিট জের। আর পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত ডেবিট জের। তাহলে শুরুর জেরটা যদি ডেবিট জের থাকে, একটু খেয়াল করেন, এটাও ডেবিট জের, এটাও ডেবিট জের। শুরুর জেরটা কি ডেবিট না? যে কোনো একটা জের থাকবে। তাহলে কি করব জানেন? এই যে আমরা বুলগুলা পড়লাম এতক্ষণ, বুলের মধ্যে যেগুলা ডেবিট করতে হবে, এই যে যেমন শুরুর জেরটা কি ছিল? ডেবিট ছিল, এটা তো ক্রেডিট করতে হবে, এটা না। এই যে দেখেন এটা ডেবিট করতে হবে, ইস্যুকৃত চেক ব্যাংক বিবরণীতে কি হয়? ডেবিট করতে হয়। তাহলে জেডটা যেহেতু ডেবিট, তাহলে বুল সংশোধনের মধ্যে যতগুলা ডেবিট পাবো সব ডেবিট কি হবে? যোগ হবে। আপনারা ছোট থাকতে পড়ছেন না, সমজাতীয় হইলে যোগ, এই যে প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, পড়ছেন না? এটাই তো। তাহলে আপনার শুরুর জেরটা যদি ডেবিট জের হয়, বুলের মধ্যে যতগুলা পাবো ডেবিট, ওই ডেবিট গুলা যোগ করব। আর বুলের মধ্যে যতগুলা ক্রেডিট আছে ওইগুলাকে আমরা কি করব? বিয়োগ করে দিব। এখন আপনি দেখেন না, ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন করা হয়নি, ব্যাংক সমন্বয় বিবরণীতে ডেবিট করতে হয়। ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে ক্রেডিট করতে হয়, ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে ডেবিট করতে হয়। আদায়ের জন্য জমাকৃত চেক, একটু আগে যেটা দেখালাম, নগদানভুক্ত হয়নি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, অর্থাৎ চেক জমা দিচ্ছেন নগদানভুক্ত হয় নাই, তো নগদানভূতি লিখেন নাই, তাহলে ডেবিট করতে হবে, ব্যাংক জমা বাড়বে। তাহলে যেগুলো ডেবিট করতে হবে এগুলো যোগ করব। এখন যোগটা কিন্তু এই লেনদেনগুলো দেখে যোগ করতেছেন, আবারও বলতেছি, দেখেন শুরুর জেটটা যেহেতু ডেবিট, কথা বুঝছেন? এই যে শুরুর জেটটা যেহেতু ডেবিট, তাহলে বুল সংশোধনে যতগুলা ডেবিট আছে ওই ডেবিট গুলা যোগ করব, কারণ ডেবিটে ডেবিটে যোগ। আর ক্রেডিট যেগুলো আছে দেখেন, ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে ক্রেডিট হয়, জমাকৃত চেক বা নোট যদি প্রত্যাখ্যাত হয় এগুলা কি হয়? ক্রেডিট হয় না? তাহলে যেগুলা ক্রেডিট আছে এগুলাকে বাদ দিব। কথা বুঝছেন? খুবই সহজ। দেখেন শুরুর জেটটা ডেবিট হইলে বুলের ডেবিট গুলা যোগ করব, ক্রেডিট গুলা বাদ দিব। এখন যদি ওইভাবে থাকতো, শুরুর জেট দুইটা যদি থাকতো, ক্রেডিট জের কোনটা কোনটা আছে মনে আছে? নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, পাস বই অনুসারে ব্যাংক জমা ক্রেডিট। কেন ক্রেডিট সেটা তো বলছি, এই যে শুরুর জেট যদি ক্রেডিট থাকতো, কই শুরুর জেট যদি ক্রেডিট থাকতো, এই যে শুরুর জের ক্রেডিট, এই যে দেখেন তো এখানে ক্রেডিট কোথায় কোথায় আছে, এই যে 2 নাম্বারটা নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, অথবা 3 নাম্বারটা ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা। শুরুর জেটটা যদি ক্রেডিট থাকতো তখন ক্রেডিট গুলা যোগ করতাম, ডেবিট গুলা বিয়োগ দিতাম। ভাই একদম ইজি, দেখেন এটা কঠিন কোনো কিছু না। তখন কি করতাম, এই যে তাহলে ডেবিট থাকলে ডেবিট গুলা যোগ, ক্রেডিট গুলা বিয়োগ। যদি এখানে ক্রেডিট জের থাকতো তখন এগুলা যোগ করতাম, এগুলা বিয়োগ দিতাম। বেশি কঠিন? ইজি, একদম একদম কঠিন না। এই যে এটা ডেবিট থাকলে ডেবিট বুলগুলা যোগ করব, এটা ক্রেডিট থাকলে ক্রেডিট গুলা যোগ করব। তো এটা ক্রেডিট থাকলে ক্রেডিট গুলা যোগ, ডেবিট গুলা বিয়োগ। যেহেতু এখানে ডেবিট আছে, ডেবিট গুলা যোগ, ক্রেডিট গুলা বিয়োগ। এরপরে ধরেন আমি ধরে নিলাম আপনার শুরুর দিকে যার ছিল 1 লক্ষ টাকা, সব ডেবিট যোগ করার পরে আসলো ধরেন
50,000 টাকা। তাহলে টোটাল যোগ করার পর ব্যালেন্স আসলো 1,50,000। আর সব ক্রেডিট যোগ করার পর ধরেন 70,000 টাকা আসলো। এটা তো বিয়োগ হবে, ক্রেডিট গুলা বাদ, এই যে বাদ মানে বিয়োগ। তাহলে আর কত টাকা থাকে? 80,000 টাকা। এই যে দেখেন 80,000 টাকা আসলো, এটা পজিটিভ না? আপনি জাস্ট মনে রাখেন এটা কি দিয়ে শুরু হয়েছে? নগদান বই অনুসারে ব্যাংক জমা, যেহেতু প্লাস, তাহলে নগদান বই, বই কিন্তু দুইটা, নগদান বইটা জাস্ট কি করে দিবেন? পাস বই করে দিবেন। জাস্ট প্লাস ব্যালেন্স যখন, পজিটিভ ব্যালেন্স যখন আসছে, জাস্ট নগদান বইয়ের জায়গায় বইয়ের নামটা চেঞ্জ হবে, পাস বই। অথবা আরেকটা বইয়ের নাম ছিল পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, তাহলে এই যে পাস বই দিয়ে যদি শুরু হয়, তাহলে এই পাশে হয়ে যাবে বই জায়রের নাম নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত। বুঝছি? আবারও বলি, ক্যালকুলেশন করার পরে একটা পজিটিভ ব্যালেন্স আসলো, মানে এখান থেকে যোগফল থেকে বিয়োগটা বাদ দিয়ে 80,000 টাকা আসলো, যেটা পজিটিভ। তখন জাস্ট এইখানে শুরুতে যে জেডটা বইয়ের নামটা থাকবে, জাস্ট বইয়ের নামটা চেঞ্জ করে দিছি। নগদান বই থাকলে পাস বই, পাস বই থাকলে নগদান বই। ক্লিয়ার? এখন যদি ওইরকম হইতো, এই যে এই জায়গায় একটু বুঝিয়েন, এই জায়গায় এটা না, এখন এটা নাই, 70,000 জায়গায় ক্রেডিট পাস যোগ করা আপনি পাইলেন হচ্ছে যে কি 1,70,000 টাকা। তার মানে আপনার 1,50,000 থেকে বিয়োগ করতে হবে 1,70,000। তার মানে এটা নেগেটিভ না? মাইনাস 20,000 টাকা আসবে, মাইনাস 20,000 টাকা আসবে, নেগেটিভ। কিন্তু দেখেন যখন পজিটিভ ছিল, যখন শুধুমাত্র 40,000 টাকা ছিল পজিটিভ, 80,000 টাকা, তখন জাস্ট বইয়ের নাম চেঞ্জ করছি। যখন নেগেটিভ ব্যালেন্স আসবে, একক জের পদ্ধতি, কিন্তু যখন নেগেটিভ জের আসবে তখন কি করতে হবে? বইয়ের নাম তো চেঞ্জ হবেই, সাথে জেরের নামটাও চেঞ্জ হবে। দেখেন নগদান বই থাকলে পাস বই, ব্যাংক জমা থাকলে চেঞ্জ হয়ে এই ব্যাংক জমার জায়গায় কি হয়ে যাবে? ব্যাংক জমাতিরিক্ত হয়ে যাবে। কখন? তাহলে জেরের নাম কখন চেঞ্জ হবে? নেগেটিভ মান আসলে। তাহলে শুধু পজিটিভ মান আসলে শুধু বইয়ের নামটা চেঞ্জ হবে, নগদান বই থাকলে পাস বই, পাস বই থাকলে নগদান বই। আর নেগেটিভ ব্যালেন্স আসলে দুইটা নাম চেঞ্জ হবে, বইয়ের নাম, জেরের নাম। তাহলে নগদান বই থাকলে পাস বই, ব্যাংক জমা থাকলে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে পাস বই থাকলে নগদান বই, যদি নেগেটিভ ব্যালেন্স আসে ব্যাংক জমাতিরিক্ত থাকলে ব্যাংক জমা, দুইটার বিপরীত, জমা জমাতিরিক্ত, নগদান বই পাস বই। শেষ। তাহলে আবার এখন আসেন একটু সামারি করি। একক জের করার নিয়ম হচ্ছে, শুরুতে যে জেড দেওয়া থাকবে ওইখান থেকে যদি দুইটাও দেওয়া থাকে, যে কোনো একটা বইয়ের জের নিব, সেটা ডেবিট হোক আর ক্রেডিট হোক। এরপরে প্রত্যেকটা বুলের সংশোধনের ডেবিট ক্রেডিট গুলো যে নির্ণয় করলাম শুরুতে, এই ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এরপরে যে জেডটা নিব সেটা যদি ডেবিট হয়, তাহলে ডেবিট গুলা সব যোগ করব, ক্রেডিট গুলা বিয়োগ দিব। আর সেটা যদি ক্রেডিট জের হয়, তাহলে ক্রেডিট গুলা সব যোগ করব, ডেবিট গুলা বিয়োগ দিব। বিয়োগ করার পরে বিয়োগফল যদি পজিটিভ আসে, তখন শুধুমাত্র বইয়ের নামটা চেঞ্জ করব। আর বিয়োগ করার পরে বিয়োগফল যদি নেগেটিভ আসে, বইয়ের নাম প্লাস জেরের নাম চেঞ্জ হবে, বিপরীতটা হবে। বুঝছি? ওকে, উভয়জেরের কাহিনী আমরা পরে শিখবো, সমস্যা নাই। তাহলে ম্যাজিক্যাল পদ্ধতি দেখেন, এই যে শুরুতে জের গুলা দিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, নগদান বই ও পাস বইয়ের গড় মিলে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, ওই যে স্লাইড যেগুলো দেখাইছে ওইগুলো অনুযায়ী। এরপরে যে কোনো পদ্ধতিতে ব্যাংক সমন্বয় করব। এখন আসেন, খুব সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, আমরা এটা সলভ করি। নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 40,000 টাকা। তো নগদান বই আমানতকারীর দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা, সম্পদ হলে এটা কি ছিল? এটা কি হয়? ডেবিট জের। তাহলে আমরা এখানে লিখে রাখি ডেবিট। তাহলে একটা জের পেয়ে গেছি আমরা। এবার আসি ভুলগুলা দেখি। 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য জমা দেওয়া হলেও ব্যাংক আদায় করেনি। জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি। আসেন 1 নাম্বার ভুলটা আমি আপনাদেরকে একটু আবার দেখাই। জমাকৃত চেক মনে আছে? 1 নাম্বার ভুলটা এই যে, জমাকৃত চেক ব্যাংক আদায় করে নাই। পাস বইয়ের ভুল, পাস বইতে ক্রেডিট করতে হয়। কেন ক্রেডিট করতে হয়? কারণ ব্যাংক যদি আদায় করে জমা বৃদ্ধি পাবে, ব্যাংক জমা বৃদ্ধি মানে পাস বইতে দায় বৃদ্ধি, তাহলে ক্রেডিট করতে হয়।
এই যে এখন জাস্ট তাহলে এটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে আপনি জাস্ট কি করবেন জানেন, জাস্ট এখানে আসেন, আসি, তাহলে এখানে লিখে দিই ক্রেডিট করতে হয়। এখন তো আমি আপনাকে আর বলবো না কেন ক্রেডিট করতে হবে। এরপরে 12,000 টাকা ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে এখনো উপস্থাপিত হয় নাই। অনুপস্থাপিত চেক, কোন চেক এটা, ইস্যুকৃত চেক। আমাদের যে 2 নাম্বার ভুলটা ছিল, ব্যাংক সমন্বয়তে ডেবিট করতে হয়, এই যে ইস্যুকৃত চেক এখনো পরিশোধের জন্য উপস্থাপিত হয়নি, কি করতে হয়, নগদান বইতে ক্রেডিট করতে হয়। সরি না, ইস্যুকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, হ্যাঁ ব্যাংকের ভুল। তাহলে পাস বইতে কি করতে হবে, চেক ইস্যু করে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমলে পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে দায় কমা, ডেবিট করতে হয়, পাস বইতে ডেবিট করতে হয় ইস্যুকৃত চেক। কেন হয় সেটা তো আমরা ভুলগুলো আলোচনা করার সময় পড়লাম। তাহলে এটাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে আপনি লিখে দেন ডেবিট করতে হবে। এরপরে দেখেন, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ নগদান বইতে লেখা হয় নাই। ব্যাংক যদি আপনার অ্যাকাউন্ট থেকে কারো টাকা পরিশোধ করে দেয়, ডেবিট মেমোরেন্ডাম নগদান বইতে ক্রেডিট করতে হয়, তাহলে ক্রেডিট করে দেন। মনে আছে, ব্যাংক আপনার হয়ে কোনো খরচ পরিশোধ করলে সেটাকে ডেবিট মেমো বলে, আর ডেবিট মেমো নগদান বইতে ক্রেডিট করতে হয়। ব্যাংক কর্তৃক কমিশন চার্জ, চার্জ মানে আপনার থেকে টাকা কাটছে ভাই, নগদানভুক্ত হয়নি, তাহলে এটাও ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট করতে হয়। দেনাদারের নিকট হতে সরাসরি আদায় নগদানভুক্ত হয় নাই। সরাসরি আদায় মানে ব্যাংক আদায় করছে সরাসরি, আপনার কোনো টাকা ব্যাংক আদায় করলে সেটার নাম কি, ক্রেডিট মেমো, নগদান বইতে ডেবিট করতে হয়। ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয় বিবরণী বা নগদান বইয়ের সাথে কি করতে হবে, ডেবিট করতে হবে। কেন ডেবিট, মনে আছে বুঝাইছিলাম, দেনাদার থেকে যদি ব্যাংক সরাসরি আদায় করে ব্যাংক জমা বৃদ্ধি করতে হবে, আপনার ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাহলে নগদান বইতে ডেবিট। ব্যাংক এটা ব্যাংক কি করে, ব্যাংক কিন্তু ক্রেডিট করে, কিন্তু ভুলটা তো আপনি আপনার বইতে লিখেন নাই, এই জন্য নগদান বইতে ডেবিট করতে হয়। বিনিয়োগের সুদ আদায় নগদানভুক্ত হয়নি, তো ব্যাংক যদি আপনার হয়ে আপনার বিনিয়োগ কোথাও টাকা বিনিয়োগ করলে আপনি সুদ পাবেন, এটা আপনার জন্য আয়। আপনার টাকাটা যদি ব্যাংক আদায় করে, এটা তো আপনার অ্যাকাউন্টে ব্যাংক জমা বাড়বে, ক্রেডিট মেমোরেন্ডাম আপনার একটা আয়। নগদান বইতে ব্যাংক সম্বন্ধে বিবরণী করার সময় নগদান বইতে ডেবিট করতে হয়। ক্লিয়ার? সব ভুল লিখলাম। এখন একক জের পদ্ধতিতে কারেকশন করার সময় কি হবে বলেন তো, কি বলছিলাম যে প্রথমে জেড যেটা থাকবে সেটা লিখবো। জেডটা কি ভাইয়া, জেডটা হচ্ছে আপনার ডেবিট জের। তাহলে ডেবিটের সাথে ডেবিট গুলো যোগ করব। এখানে ডেবিট আসে কি কি, ইস্যুকৃত চেক পরিশোধ উপস্থাপিত হয় নাই এটা, আর 7 নাম্বারটা 6,000 টাকা, তার মানে এখানে 40,000। এরপর আপনি হচ্ছে যে কি, এই ডেবিট 3 নাম্বার আর 40,000, এখানে কত টাকা, 12,000 টাকা। 12,000 টাকা আর বিনিয়োগের সুদ আদায় হয়নি 6,000 টাকা, এগুলো ডেবিট। দেখেন এই যে ডেবিট করতে হয়, দেখাই আপনাদের একটু আলাদা করে দেখাই, দাঁড়ান। এই যে এটা ডেবিট, এটা ডেবিট, আর এটা ডেবিট, আর হচ্ছে এটা ডেবিট। তাহলে জেডটা যেহেতু ডেবিট, ডেবিট গুলা যোগ করবো এখন। 3 নাম্বার অর্থাৎ ইস্যুকৃত চেক উপস্থাপিত হয় নাই, দেনাদার নিকট থেকে সরাসরি আদায়, বিনিয়োগের সুদ আদায়। দেখেন আচ্ছা, এখানে জিনিসটা কি করতে হবে সেটা বলছে, এই যে যেগুলো আদায় করতে হবে সে টাকাটা। তাহলে দেখেন, দেনাদারের থেকে সরাসরি আদায় 9,000 টাকা, বিনিয়োগের সুদ 6,000 টাকা, টোটাল 15,000 টাকা। এখানে একটা জিনিস ভুল আছে স্লাইডে, সেটা হচ্ছে আপনার তারা এই টাকাটা লিখতে ভুলে গেছে। 12,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয় নাই। কত টাকা, 12,000 টাকা। দেনাদারের নিকট থেকে সরাসরি আদায় 9,000, বিনিয়োগের সুদ 6,000। তাহলে দেনাদারের নিকট থেকে 9,000, বিনিয়োগের সুদ 6,000, যোগ করলে 15,000। আরেকটা ভুল, 2 নম্বর ভুল যেটা ছিল, ওই যে ডেবিট করতে হবে ইস্যুকৃত চেক, এটা ওরা কানে লিখে নাই বলে। এই যে 12,000 টাকা, এটাও তো ডেবিট, তাহলে এটাও এটার সাথে যোগ হবে, তার মানে টোটাল যোগফল হয় এটার সাথে এখানে আরেকটা জিনিস যোগ হবে। আপনারা এগুলো নিচে নিচে লিখবেন। এই যে এটা একটা টাকা, তো আপনারা এই পাশে লিখেন, এই যে বিনিয়োগের সুদ 9,000, এই যে 9,000 টাকা। এরপরে ধরেন বিনিয়োগের সুদ আছে, সংক্ষেপে লিখতেছি, বিনিয়োগের সুদ
6,000 টাকা। এরপরে 2 নাম্বার ভুলটা কি ছিল? 2 নাম্বার ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, বা এটাকে আমরা বলতে পারি বকেয়া চেক, 12,000 টাকা। তাহলে যোগফল টোটাল যোগ করলে কত হয়? 9 আর 6 15, 15 আর 12 কত হয়? 18। 9 আর 6 15, 15 আর 12 হচ্ছে 27,000 টাকা। যোগ করলে হয় টোটাল 27,000 টাকা। তাহলে এখন 40,000 থেকে 27,000 যোগ করলে কত হয়? 67,000 টাকা। 67,000 টাকা। এবার ক্রেডিট গুলা কি করতে হবে? ক্রেডিট গুলো আমাদের বিয়োগ করতে হবে। ক্রেডিট পাশে কি কি আছে দেখেন তো। 15,000 টাকা, ওই যে 15,000 টাকা চেক আদায়ের জন্য জমা দেওয়া হয় নাই, একটা। ব্যাংক কর্তৃক প্রদেয় নোট ক্রেডিট 2টা 50,000। এরপরে কমিশন চার্জ ক্রেডিট 1,000। তাহলে টোটাল কত টাকা হয়? 15,000, 5,000, 4,000, 1,000, টোটাল 21,000 টাকা। এই যে, তাহলে ক্রেডিট গুলো দেখেন, অনাদায়ী চেক, প্রদেয় নোট, কমিশন। আপনারা একসাথে এইভাবে না লিখে পরীক্ষায় কি করবেন? এইখানে যে নাম্বারটা আছে জাস্ট এদিকে 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 না লিখে প্রদেয় নোট 5,000 এখানে লিখবেন টাকাটা, কমিশন চার্জ 1,000 এটা লিখে তাহলে যোগ করলে কত হয়? 15 আর 5 এ 20, 20 আর 21,000। তাহলে এই যে যোগফল 21,000 লিখলাম। তাহলে এখন 67,000 থেকে 21,000 দিলে কত হয়? 46,000 টাকা হয়। পজিটিভ ব্যালেন্স 67 থেকে 21,000 বিয়োগ দিলে 46,000 হয়। এখন দেখেন, যেহেতু পজিটিভ তাহলে শুধুমাত্র বইয়ের নামটা চেঞ্জ হবে। নগদান বই অনুসারে ব্যাংক জমা, তাহলে এটা জাস্ট হয়ে যাবে ফার্স্ট বই অনুসারে ব্যাংক জমা। যদি এটা নেগেটিভ আসতো তখন ব্যাংক জমার জায়গায় কি হতো? ব্যাংক জমাতিরিক্ত হইতো। যদি নেগেটিভ আসতো তখন ব্যাংক জমার জায়গায় ব্যাংক জমাতিরিক্ত হইতো। এটা বাদ বাকি আর কোনো কিছু চেঞ্জ নাই। এটাই হচ্ছে একক জের পদ্ধতি। সবাই আশা করি বুঝছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। এই একটা ম্যাথ থেকেই করব। আসেন, দ্বৈত জের পদ্ধতিতে কি করতে হবে? দ্বৈত জের মানে আপনাকে অবশ্যই 2টা বইয়ের জের দেওয়া থাকতে হবে। দ্বৈত জের মানে অবশ্যই আপনাকে 2টা বইয়ের জের দেওয়া থাকতে হবে। এখন কত হচ্ছে? 2টা বই, একটা হচ্ছে নগদান বইয়ের জের আর একটা হচ্ছে পাস বইয়ের জের। আচ্ছা ভাইয়া, যদি দেওয়া না থাকে কি করব? বের করতে হবে। কিভাবে? আমরা যখন একক জের করি তখন দেখেন তো, এই যে বইয়ের নাম চেঞ্জ করি, এই যে দেখেন তো একক জের যখন করছিলাম, তাহলে নগদান বইয়ের একটা জের দেওয়া থাকলে এই যে পাস বইয়ের আরেকটা জের আমরা বের করে নিছি না? নগদান বইয়ের একটা জের দেওয়া ছিল 40,000 টাকা, আমরা পাস বইয়ের আরেকটা জের বের করে নিলাম 46,000 টাকা। তাহলে একক জের পদ্ধতি করে একটা বইয়ের জের দেওয়া থাকতে আরেকটা বইয়ের জের নির্ণয় করা যায়। ধরেন আপনাকে প্রশ্নে বললো নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, প্রশ্ন একক জের দ্বৈত জের কিছু বলে নাই। প্রশ্ন যদি বলে পাস বই অনুসারে ব্যাংক জমা কত হবে নির্ণয় করো, তার মানে আপনার বুঝতে হবে একটা জের থেকে আরেকটা জেরে যাওয়ার জন্য মূলত একক জের পদ্ধতি করতে হয়। অথবা দ্বৈত জের পদ্ধতি করতে বললো কিন্তু একটা জের দেওয়া আছে, তখন আপনার একক জের করে দ্বৈত জেরটা করতে হবে। সচরাচর প্রশ্নে তো বড় ম্যাথ দেয় না, প্রশ্নে যেটা করে ক নাম্বারে একক জের বলে, গ নাম্বারে দ্বৈত জের বলে, অথবা সরাসরি 2টা জের দেওয়াই থাকে, প্রশ্নে আপনাকে জাস্ট দ্বৈত জেরটা করতে বলবে। তো দ্বৈত জের করার নিয়মটা কি দেখেন, খুবই সহজ। দ্বৈত জের করার নিয়ম হচ্ছে এখানে 2টা অংশ। একটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে যে কি ব্যাংক বিবরণীর যে জের, মানে পাস বইয়ের জের দিয়ে একটা ম্যাথ হবে, নগদান বইয়ের জের দিয়ে। তো এখানে যেটা কাহিনী, এই যে আপনি পাস বইয়ের যে জেরটা নেবেন ওইটার সাথে যোগ বিয়োগ করবেন। ডেবিট ক্রেডিটটা ভিন্ন ইস্যু। ডেবিট ক্রেডিট কি? পাস বইয়ের 2টা জের ছিল, একটা হচ্ছে পাস বই অনুসারে ব্যাংক জমা আর একটা হচ্ছে পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত। পাস বইয়ের বুলের সাথে অর্থাৎ পাস বইয়ের যে জেরটা থাকবে ওইটার সাথে শুধুমাত্র পাস বইয়ের বুলগুলা যোগ বিয়োগ করবেন। তাহলে পাস বইয়ের বুল আমরা এখানে 2টা বুল দেখছিলাম না, জমা ট্রানজিটে জমা আর একটা হচ্ছে যে কি বকেয়া আছে। পাস বইয়ের বুলগুলা কি করব? যোগ বিয়োগ করব। ক্লিয়ার? এখন এখানে হয়তো দেওয়া আছে যে কি ট্রানজিটে জমা যোগ, কারণ এটা কি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা কি ক্রেডিট, আমরা জানি। আবার পরিবহনাধীন চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হয়? দায় বৃদ্ধি ক্রেডিট করতে হয়, এই জন্য এটা যোগ। আর এটা ব্যাংক সমন্বয়তে ডেবিট করতে হয়, এই জন্য এটা যোগ। অর্থাৎ ব্যাংকের বইয়ের সাথে ব্যাংকের বুলগুলা যোগ বিয়োগ। তাইলে যেটা বের হবে সেটা হচ্ছে আপনার
এখন যোগ বিয়োগ করার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আপনার ব্যাংকের বা ব্যাংক বিবরণী অনুসারে সংশোধিত জ্যার। যেটা বের হবে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুসারে সংশোধিত জ্যার। এখানে কিন্তু আরেকটা বইয়ের জ্যার বের হবে না একক দ্বৈত জ্যারের ক্ষেত্রে বা উভয় জ্যারের ক্ষেত্রে। তাইলে কি দেখেন, ব্যাংকের যে জ্যারটা ছিল ওইটার সাথে ব্যাংকের দুইটা যে ভুল এগুলো যোগ বিয়োগ করছি। এখন কথা হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জ্যার ছিল ক্রেডিট, এই জন্য এটা যোগ করছি। যদি আপনাকে জ্যার এটা দেওয়া থাকে ব্যাংক বিবরণী অনুসারে বা পাস বই অনুসারে, পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, এটা তো ব্যাংক বিবরণ অনুসারে পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত কি ডেবিট না? তখন কি হইতো, এটাও তো পাস বইয়ের জের বা ব্যাংকের জের, তাহলে ব্যাংকের যে ভুলটা ডেবিট করতে হয়, যেহেতু এটা ডেবিট তাহলে তখন এটা যোগ হইতো এটা বিয়োগ হইতো, এখানে সমস্যা নাই, সংশোধিত জের। সেম কাহিনী নগদান বইয়ের ক্ষেত্রে, নগদান বই অনুসারে একটা জের দেওয়া থাকবে। তাহলে দেখেন এখানে কি দেওয়া আছে, নগদান বই অনুসারে ব্যাংক জের, নগদান বই অনুসারে ব্যাংক জের কি ডেবিট, ক্রেডিট মেমোরেন্ডাম এটাকে নগদান বইতে কি করতে হয় ডেবিট করতে হয়, আর ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয় বইতে ক্রেডিট করতে হয়। তাহলে শুরুর যা যেহেতু ডেবিট, তাহলে ডেবিট গুলো যোগ করছে ক্রেডিট গুলো বিয়োগ দিছে। যদি এটা এরকম হইতো নগদান বই অনুসারে বা ক্যাশ বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত হইতো, একই কথা ওই জেড থেকে দেখেন, জেডটা যেহেতু এটা তো ক্রেডিট জেড তাই না, মনে আছে ব্যাংক নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, তাহলে এটা যেহেতু ক্রেডিট তাহলে তখন এই যে এখানে যেটা ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট করতে হয়, তাহলে ক্রেডিট গুলা যোগ করতাম ডেবিট গুলা বিয়োগ দিতাম। আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে নগদান বই অনুসারে সমন্বিত জের বা সংশোধিত জের, নগদান বই অনুসারে সমন্বিত জের। এবং এখানে যেটা জের বের হবে এবং পাস বই অনুসারে যে দুইটা জের বের হবে, দুইটা জের অবশ্যই মিলে যাবে। এই জন্য উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে ব্যাংক নগদান বই ও পাস বইয়ের ব্যালেন্স মিলকরণ করা। এখন আমরা যে ম্যাথ উদাহরণটা দেখতেছিলাম, তাহলে এই যে নগদান বই অনুসারে ব্যাংক জমা, এগুলো তো ডেবিট ক্রেডিট নির্ণয় করা আছে, 15,000 টাকা আদায়ের জন্য ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাহলে এটা কিন্তু পাস বইয়ের ভুল। যেগুলো পাস বইয়ের ভুল আমরা এগুলোকে মার্ক করে রাখি, এই ইস্যুকৃত চেক পরিশোধিত হয়নি এগুলা, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ নগদান বইতে লেখা হয়নি, নগদান বইয়ের ভুল, ব্যাংক কর্তৃক কমিশন ছাড় নগদানভুক্ত হয়নি, নগদান বইয়ের ভুল, দেনাদারের নিকট হতে সরাসরি আদায় নগদানভুক্ত হয়নি, নগদান বইয়ের ভুল, বিনিয়োগের সুদ আদায় নগদান বইয়ের ভুল। তাহলে দুইটা নগদান বইয়ের ভুল, সরি 4টা নগদান বইয়ের ভুল, এই দুইটা হচ্ছে পাস বইয়ের ভুল। জেড দেওয়া আছে নগদান বইয়ের, তাহলে আমরা একক জের পদ্ধতিতে পাস বইয়ের জের কিন্তু বের করছি 46,000। আগে আমরা নগদান বই অনুসারে সংশোধিত জের বের করি। নগদান বই অনুসারে ডেবিট টাকা দেওয়া আছে 40,000, এই ডেবিটের সাথে নগদান বইয়ের ভুল এগুলা, এই সাইডটা হচ্ছে নগদান বইয়ের ভুল। এর মধ্যে থেকে ডেবিট আছে কয়টা, এই দুইটা, তাহলে এই ডেবিট দুইটা যোগ হবে, ক্রেডিট দুইটা বিয়োগ হবে নগদান বই থেকে। তাহলে দেখেন এই যে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000, এই ডেবিট দুইটা যোগ করলাম, যেগুলো ক্রেডিট করতে হইতো এগুলো বিয়োগ দিলাম, তাহলে সংশোধিত যায় 49,000। আবার দেখাই, এই যে দেখেন ডেবিট আছে কি কি, ব্যাংক কর্তৃক নোট পরিশোধ ক্রেডিট করতে হবে, ব্যাংক কর্তৃক কমিশন চার্জ ক্রেডিট করতে হবে, 5 আর 1 6,000 টাকা ক্রেডিট করতে হবে। তাহলে দেখেন তো ক্রেডিট করছি কিনা, ব্যাংকের নোট 5,000, কমিশন 1,000, টোটাল 6,000 টাকা ক্রেডিট, বাকি টাকাটা 25,000, 40 আর 15 এগুলো যোগ করলে 55, 55 থেকে যখন 6,000 বাদ দিব 49,000 টাকা হচ্ছে নগদান বই অনুসারে সংশোধিত যায়। এবার আসি পাস বই অনুসারে দেখি, তাহলে পাস বই অনুসারে ব্যাংক জমা বের করছিলাম হচ্ছে একক জের পদ্ধতিতে 46,000 টাকা, মনে আছে, যেটা জের হচ্ছে ক্রেডিট। তো এখন পাস বইয়ের ভুলগুলোর মধ্যে দেখি ডেবিট ক্রেডিট কি আসে, এই যে পাস বইয়ের ভুল, ইস্যুকৃত আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি ক্রেডিট, ইস্যুকৃত চেক ডেবিট। তাহলে পাস বইয়ের জেরটা যেহেতু ক্রেডিট, তাহলে 15,000 টাকা ক্রেডিট যোগ হবে, 12,000 টাকা বিয়োগ হবে। এখন আসেন, তাহলে দেখেন তো পাস বই যেহেতু ক্রেডিট জের, তাহলে অনাদায় চেক 15,000 টাকা যোগ হবে, তাহলে 46 আর 15,000 টাকা যোগ করলে আপনারা জাস্ট লিখবেন মোট 61,000। এরপরে বাদ ইস্যুকৃত চেক যেটা 12,000 বিয়োগ দেন, তাহলে 49,000।
এটার নাম সংশোধিত ব্যাংক জমা। কোন বই অনুসারে? পাস বই অনুসারে। এবং দুইটার নিচে অবশ্যই ক্লোজিং দিতে হবে এবং দুইটাই অবশ্যই মিলে যাবে। এখন আপনারা চাইলে এরকম পাশাপাশি করে দেখাইতে পারেন। আমাদের খাতাগুলো যেহেতু ছোট থাকে, আমরা কি করব, উপরে নগদান বই করে জেডটা টেনে নিচে আবার পাস বইটা দিব। মানে হচ্ছে এইভাবে, এই যে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে শখটা করলাম, বিবরণ টাকা টাকা। ঠিক আছে, একটু দাঁড়ান। এখন আসেন, তাহলে এখানে কি দেওয়া আছে? নগদান বই অনুসারে ব্যাংক জমা 1 তারিখ 40,000। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে 1 দিয়ে লিখবেন, নগদান বই অনুসারে ব্যাংক জমা 40,000। আমরা দ্বৈত জারি করতেছি, যেহেতু একক দ্বৈত জারি পদ্ধতিতে যোগ, তো এটা যেহেতু ডেবিট জার, ডেবিট গুলো যোগ করতে হবে। এখন ডেবিট কি কি আছে এখানে দেখেন, ডেবিট করতে হবে হচ্ছে যে নগদান বইয়ের ভুলগুলা 6 নাম্বার আর 7 নাম্বার, 9,000 আর 6,000। তাহলে 6 নাম্বার এখানে দিবেন 6, কত টাকা? 9,000 টাকা, পুরা লাইনটা লিখবেন। এরপরে 7 নাম্বারটা ছিল কত টাকা? 6,000 টাকা। তাহলে দুইটা যোগ করলে হয় 9 আর 6 15,000, 40 55,000 টাকা। এরপরে বিয়োগ করতে হবে কি? 4 নাম্বার আর 5 নাম্বার, 5,000 টাকা আর 1,000 টাকা বিয়োগ করতে হয়। তাহলে 4 নাম্বার, এরপরে লিখবেন 4 নাম্বার বাদ অথবা বিয়োগ। 4 নাম্বারটা ছিল কত জানি? 4 নাম্বারটার নাম ছিল হচ্ছে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ 5,000 টাকা। তাহলে এটা লিখবে প্রদেয় নোট পরিশোধ 5,000 টাকা, আর 5 নাম্বারে ছিল 1,000 টাকা। জিনিসটা লিখে টোটাল 6,000 টাকা বিয়োগ দিব। তাহলে 55,000 থেকে 6,000 যাইলে 49,000 টাকা। এটা হচ্ছে ক্লোজিং দিয়ে নগদান বই অনুসারে সংশোধিত জার। ক্লিয়ার? এই একই ফরম্যাটে আলাদা করে ছক করার দরকার নাই। এই ছকেই এখান থেকে আবার শুরু করবেন পাস বই অনুসারে, এবার পাস বইয়ের জার দিয়ে সেম সংশোধিত জারটা করে আমরা দেখাই দিব। তাইলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী আমরা ইজিলি 10টা নাম্বার পাইতে পারি আর কি। এখন আমি যদি বলি পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত বলতে কি বোঝায়, এমসিকিউ। তো পাস বইয়ের ডেবিট তার মানে কি? পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত ছিল ডেবিট, তাহলে উত্তর হবে ব্যাংক জমাতিরিক্ত। এরপরে এই ভুলগুলো দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল টার্ম কিছু দেওয়া আছে, আপনাদের কাজ হচ্ছে এগুলা প্র্যাকটিস করে ফেলা। এরপরে যদি প্রশ্ন থাকে অবশ্যই ম্যাথ সলভ করতে হবে, ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। তবে এটা ট্রু, এর বাইরে আর কোনো এন্ট্রি পাবেন না। যত ধরনের ভুল আছে, যতভাবে আসতে পারে আপনাদেরকে সেটা দেখাই দিছি। এখন আপনাদের কাজ হচ্ছে ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এটা প্র্যাকটিস করা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।